একটু কষ্ট করে মেনশন করে দিও তো সবাইকে, পরিচিত যারা আছে একটু মেনশন করে দিও। আমার তো মেনশন করার সুযোগ নেই দেখি আজকে আর। ওকে, আনিসা বলেছে ঠিক আছে, বনা আছে। ওকে ওকে, আমরা শুরু করি কেমন। তো আজকের ক্লাস খুব সহজ একটা পড়া, আমরা দেখবা খুব সুন্দরভাবে তোমাদের পুরা যে টপিকটা আছে এখান থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে সব কিছু অ্যানালাইসিস করে ফেলবো। কেমন, একদম সহজ পড়া, বাচ্চাদের পড়া। এগুলো তোমরা এসএসসিতেও পড়েছো। সিজেই স্বীকৃতি আছে বলেছে দাদা নমস্কার, মানে বলেছে নমস্কার দাদা। হ্যাঁ ওকে, সাব্বির বলেছে আদাব দাদা। হ্যাঁ, তো আমরা শুরু করি কেমন, আমরা শুরু করি। দেখো আজকে আমাদের লেকচার 2, এই চ্যাপ্টারের লেকচার 2। তো দেখো গত ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়েছিলাম, আমরা দেখেছিলাম হাইড্রোজেন পরমাণুর ব্যাস হয়, আমরা এটা দেখেছিলাম তাই না। হাইড্রোজেন পরমাণুর আমরা যে পরীক্ষাটা নিব কেমন, এই সপ্তাহে পরীক্ষা হবে, দেখবা এই পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা থাকার সম্ভাবনা খুব বেশি, এই কোয়েশ্চেনটা থাকার সম্ভাবনা খুবই বেশি। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি পুরা পরমাণু, এটার ব্যাস কিন্তু বা ব্যাসার্ধ না, জিনিসটা মাথায় রেখো কেমন। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরো পরমাণু, তাহলে এটার ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, ব্যাসার্ধ না, কনফিউজড হয়ে যাও না। ব্যাসার্ধ হচ্ছে কিন্তু অর্ধেক হয়ে যাবে 0.5, তাহলে 10⁻10 মিটার সমান, এটাকে আমি লিখতে পারি 0.1 ন্যানোমিটার সমান কি বলতো 1 অ্যাংস্ট্রম। গুড। তাহলে এবার দেখো নিউক্লিয়াসের ব্যাস কত, 10⁻12 থেকে বলেছে 10⁻13 সেন্টিমিটার। কখনো কখনো অপশানে কি হিসেবে দেওয়া থাকে বলতো মিটারে, তাহলে 10⁻14 থেকে 10⁻15 মিটার কেমন। তো দেখো এই পড়াটা আমাদের ছিল কতদিন, কতদিন আমাদের এই পড়াটা ছিল, আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম আলফা কণা চলে যায় পরমাণুর অধিকাংশ স্থান, সেই জন্য কি ফাঁকা কেমন, পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা। 99.97% ভর কেন্দ্রে আছে, ভারী ও ধনাত্মক যেটা, এটাকে আমরা কি করে বলতো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস নামকরণ কে করেন, তিনি বলতে কে রাদারফোর্ড। কেমন, নিউক্লিয়াস কে করেছেন আবিষ্কার, এবং এটার নামকরণ হচ্ছে রাদারফোর্ড, এটার এক্সিস্টেন্সের কথা বলেছে। আলফা কণার ভর আমরা দেখেছিলাম, একটা আলফা কণার ভর হচ্ছে 4 × 1.66 × 10⁻24 গ্রাম। কেমন ভাই, একটা ইলেকট্রন অনেক হালকা কিন্তু একটা আলফা কণা তো অনেক ভারী। বলছে কত গুণ ভারী, আমরা গতদিন হিসেব করে দেখেছিলাম 7000 প্রায় 300 এর মতো, 7288 এরকম আসছিল। আমরা যে ডিজিটগুলো নিয়েছি, তুমি কয় গুণ নিচ্ছ তার উপর ভিত্তি করে, তাহলে প্রায় 7000 গুণ বেশি ভারী। তাহলে পরমাণুর ব্যাস বলছে এটা। এবার দেখো তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পদ্মায় কিসের প্রলেপ ছিল, জিঙ্ক সালফাইডের। জিঙ্ক সালফাইড কোন ধরনের পদার্থ, একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, এটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কেমন। তো ফ্লুরোসেন্স ফসফোরোসেন্স, ফসফোরোসেন্স বলে এটাকে, জিঙ্ক সালফাইড এটা হচ্ছে একটা কি বলতো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তো দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে আমাদের আরেকটা জিনিস একটু জানা লাগবে, আমি আগে লিখে দিই। এটা ধরো কোনো একটা নিউক্লিয়াস আছে, এর বাইরে এটা ধরো কক্ষপথ আছে, যেমন এর বাইরে ইলেকট্রন ঘুরছে। রাদারফোর্ড কিন্তু আসলে ইলেকট্রন কত দূরত্বে ঘুরছে, কিভাবে ঘুরছে, এগুলা নিয়ে কিছু বলে যাননি কেমন, এগুলো নিয়ে সে কিছু বলে যায়নি। তাহলে এবার দেখো এটা যদি নিউক্লিয়াস হয় এটা হচ্ছে কি ইলেকট্রন কেমন, এটা যদি নিউক্লিয়াস হয় এটা হচ্ছে কি ইলেকট্রন, তাহলে একটা প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস। এটাকে যদি আমরা বলি চার্জ Q1, এটাকে আমরা বলবো কি Q2। এই দুইজনের মধ্যে কি আছে, একটা আকর্ষণ বল আছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, নিউক্লিয়াস আর ইলেকট্রন এই দুইটার মধ্যে একটা কি আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে। ওই যে কুলম্বের সূত্র তোমরা পড়েছো না, কুলম্বের সূত্র, এটাকে আমরা বলি কি Fe। তাহলে নিঃসন্দেহে এটা যেহেতু দেখো ইলেকট্রনটা বায়ু টানলে তো তাইলে নিউক্লিয়াসে পড়ে যেত, পড়ছে না তাই না। নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনকে টানছে তাহলে ইলেকট্রনটা নিচে পড়ে যেত, পড়ছে না, পড়ছে না, এর মানে নিঃসন্দেহে এটার উল্টা দিকে আরেকটা বল আছে, এটাকে আমরা বলছি কি কেন্দ্র বহির্মুখী বল। এটাকে আমরা লিখি কি দিয়ে Fc দিয়ে। তাহলে এই অবস্থায় আমরা কয়টা বল পেয়েছি বলো তো, দুইটা। এই অবস্থায় আমরা কয়টা বল পেয়েছি, দুইটা। Feটাকে আমরা কি বলছি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, বা যেটাকে আমরা বলছি কুলম্ব ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটা ইনওয়ার্ড কেমন ভিতরের দিকে ক্রিয়া করছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা স্থির বৈদ্যুতিক বল বা আকর্ষণ বল।
ফিজিক্সের বিষয়গুলো আরেকটু সুন্দরভাবে পড়বা, কেমন? ডিউ টু অ্যাক্সিলারেশন তোমাকে বলবে ফোর্সের কথা। তো দেখো, একটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আর একটা হচ্ছে এফসি, এটাকে আমরা বলছি কি কেন্দ্র বহির্মুখী বল। বহির্মুখী বল। আর ধরো কোনো মুহূর্তে ইলেকট্রনটা ছিটকে গেল, তাহলে ওর ব্যাক কোন দিকে হয়? ওর ব্যাক হয়, দেখো ধরো এই মুহূর্তে ইলেকট্রনটা এদিকে ছিটকে গেলো, তাহলে স্পর্শক বরাবর। স্পর্শক মানে যেটা, এই যে দেখো স্পর্শ করে গেছে, এই যে দেখো তোমরা ম্যাথে আরও সুন্দরভাবে স্যাররা পড়ায়, কেমন? ম্যাথে দেখবা তোমাদের যে স্যারের কাছে পড়ো না কেন, সব স্যারই খুব সুন্দরভাবে জিনিসটা পড়াবেন। তাহলে দেখো এটা হচ্ছে কি স্পর্শক, এটা হচ্ছে কি স্পর্শক, এটা হচ্ছে কি স্পর্শক। ঠিক আছে, স্পর্শক মানে কোনো সময় যদি ছিটকে যায় তাহলে এটা কি হবে? স্পর্শক বরাবর দেখবা রৈখিক ব্যাক, এটাকে আমরা কি বলি? রৈখিক ব্যাক। বাট আমি এখন ব্যাক না, আমি এখন বলছি বলের কথা, তাহলে এটা এফই, এটাকে আমরা কি বলছি? এফসি, দুইটা বল। তো দেখো এই অংশে এই বিষয়টা বলেছে। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, ধরো দুইটা চার্জ আছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কি Q2। Q1 আরেকটা চার্জ আছে Q2, ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক আছে। Q1 আর একটা হচ্ছে Q2। তাহলে এই চার্জগুলা সেপারেটেড বাই ডিস্টেন্স আর, কেমন? এদের মধ্যবর্তী দূরত্ব আছে কত? আর। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি এখানে এফ হবে কি বলতো, এদের গুণফলের সমানুপাতিক, কেমন? এফ ইজ প্রপোর্শনাল Q1 Q2। এরপর আমরা জানি এদের মধ্যবর্তী দূরত্বের কি হবে বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। এবার এসএসসিতে তোমরা এইভাবে পড়েছো, আমি আগে এসএসসিটা বলি, তাহলে এখান থেকে পড়েছো তোমরা এফ ইজ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইড কে আর স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা পড়েছো কে ইন্টু ডিভাইড কি আর স্কয়ার, কেমন? এই কে এর মান এখন আমি বলছি, তোমরা কে পর্যন্ত পড়েছো, এই কে হচ্ছে 1/4πε0, কেমন? এই যে কনস্ট্যান্টটা আছে এটার মান কত? এটাকে আমরা কিভাবে লিখছি? 1/4πε0। তাহলে এখন থেকে এফ সমান তুমি কি বলবা? 1/4πε0। এটাকে কি বলে? এটাকে কি বলে দেখো, এপসাইলন নট, এপসাইলন নট। এটাকে কিভাবে পড়া হয়? এপসাইলন নট, নট, কেমন? এপসাইলন নট। তাহলে এফ ইকুয়াল, বা এটাকে আমরা বলবো কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই জন্য ই দিয়ে এফ অথবা কি এফ ই, কেমন? আমরা এটাকে বলবো কি এফ ই সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইড কি আর স্কয়ার, ডিভাইড কি আর স্কয়ার, আমরা এই জিনিসটা বলবো। তো এর মধ্যে Q1 Q2 কি চার্জ, কেমন? এখানে হচ্ছে চার্জের পরিমাণ, আমি লিখে রাখছি চার্জ। এরপর আর মানে কি চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দুইটাকে তুমি যে ডিস্টেন্সে সেপারেট করেছো, কেমন? যত দূরে রেখেছো, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি আমার কথা স্পষ্ট আছে। আমি একদম ধীরে ধীরে তোমাদেরকে পড়াবো, যেহেতু একদম শুরুর দিকের চ্যাপ্টার, তোদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টারও একদম ফ্রিতে দেয়া আছে, এবং ফার্স্ট চ্যাপ্টারে অনেকে ভাবে কিছু নেই, বাট আমরা অনেক কিছু করিয়েছি। দেখবা আমরা অহেতুক ধরো ঘনমাত্রার কঠিন ম্যাথ করাইছি যে তা না, কারণ এগুলো শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারে করে কোনো দরকারই নেই, এবং এগুলো ফার্স্ট চ্যাপ্টারের অন্তর্গত না, এগুলোর জন্য আলাদা চ্যাপ্টার আছে, কেমন? বাট তোমার যে খুঁটি নাটি ডেসিকেটর বুনসেন বার্নার স্প্রিট ল্যাম্প হ্যাজার্ড সিম্বল সেমি মাইক্রো মাইক্রো ম্যাক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি, কেমন? কেন আমরা থায়োএসিটামাইড ইউজ করি, সব বিকার, এরপর হচ্ছে তোমার মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, কোনটা সূক্ষ্মতা কত, সব কিছু কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে একদম ধরে ধরে পড়ে গেছি বিষয়গুলো, বুঝতে পারছো? মানে যেগুলো আসলে ওই চ্যাপ্টারের টপিক, পলবুঙ্গে ব্যালেন্স সুন্দর করে সিমুলেশন দিয়ে তোমাদের করিয়েছি, ওজন বোতল থাকলে ওজন বোতল মাইনাস ছাড়া দিলে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো দেখো চার্জের মধ্যবর্তী দূরত্ব। এবার অ্যাপসাইলন নট মানে কি? এটাকে বলা হয় পারমিটিভিটি অফ মিডিয়াম, এর মানে হচ্ছে মাধ্যমের, বাংলায় কি বলবো, মাধ্যমের ভেদনযোগ্যতা। আবার তোমরা ফিজিক্সে চলতরিৎ চ্যাপ্টারে এই বিষয়গুলো অনেক ডিটেল পড়বা, অনেক ম্যাথ সলভ করবা, ঠিক আছে? তো দেখো 1/4πε0 পুরাটার মান কত, এটা অনেকে কনফিউজড হয়ে যায়।
পুরাটার মান হচ্ছে 9 × 10⁹ তোমরা এসএসসিতে পড়েছো। নিউটন, দেখো পুরাটা যেহেতু বলছে তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। আর মাধ্যমের ভেদন যোগ্যতা কত হবে? মাধ্যমের ভেদন যোগ্যতা কত হবে একটু দেখো তো। 8.854 × 10⁻²। ঠিক আছে, নিউটন কুলম স্কয়ার ডিভাইড কি বলতো পার নিউটন মিটার স্কয়ার। ওকে, হয়েছে? হয়েছে, সবাই লিখেছো? একটু আমাকে কমেন্টে জানাও তো সবাই লিখেছো কি না। অনুপ্রভা, ওকে, শান্তা আছো, তাসিম আছো, প্রদীপ, সাইফ, শিপন। ওকে ওকে, আশা করি লিখেছো। এগুলো আমরা এসএসসির পড়াটাকে একটু টান দিলাম তোমরা যাতে মাথায় আর একটু বেশি বেশি থাকে আর কি। তো দেখো বইয়ের সাথে আমি একটু অ্যাড করে দিই, মানে বইয়ের সাথে মিলিয়ে দিই তোমাদের বিষয়গুলা। বলছে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। কেমন? রাদারফোর্ডের পরমাণু মডেলে বলছে রাদারফোর্ড ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে, সতত ঘূর্ণায়মান আছে। কেমন? তোমরা এখানে একটা জায়গায় কনফিউজড হয়ে যাও। এটা হচ্ছে কক্ষপথ, আর বোর অ্যাটমিক মডেল বলেছে স্থির কক্ষপথের কথা। কেমন? বোর বলেছে কিসের কথা? স্থির কক্ষপথের ধারণা দিয়েছেন। কিসের ধারণা দিয়েছেন? স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট, যেটা কিন্তু রাদারফোর্ড দেয়নি। রাদারফোর্ড বলেছে এমনি কক্ষপথ, কিন্তু যদি আসে স্থির কক্ষপথ, স্থির কক্ষপথের ধারণা কে দিয়েছেন? বোর। কেমন? কে দিয়েছেন? বোর। দেখো বলছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। এর মানে এটাকে বলছে এটা এদিকে ক্রিয়াশীল আছে, ইনওয়ার্ড ক্রিয়াশীল আছে। কেমন? এবং আবর্তনশীল ইলেকট্রনের আরেকটা বল আছে কি বলতো? কেন্দ্র বহির্মুখী বল। এগুলো হচ্ছে কি, এই যে দেখো একটা এই পাশে ক্রিয়াশীল, আর একটা হচ্ছে কি বাইরে, এটাকে বলছে কি বহির্মুখী বল। কেমন? এই দুইটা হচ্ছে বলছে ব্যালেন্সড অবস্থায় আছে, পরস্পরকে এগুলা কি করেছে? ব্যালেন্সড করেছে, এটা সমান। তাহলে বলছে কি রাদারফোর্ড পরমাণু মডেলের ধারণা করা আছে একে পরমাণু নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণুর কি বলে? নিউক্লিয়ার মডেল বলে। আবার এটাকে কি বলে? সৌর মডেল। সৌরজগতের সাথে মিল আছে বলে এটাকে সৌরমণ্ডল পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। কেমন? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে ওকে, এবার দেখো আমরা কয়টা ফোর্স পেয়েছি? দুইটা। একটা হচ্ছে এফ ই, এই যে দেখো একটা হচ্ছে এফ ই, আমি এখানেও লিখেছি, একটা হচ্ছে কি এফ ই। কেমন? এই মাত্র আমরা জানলাম এফ ই সমান কি হতে পারে। এফ ই সমান কি হয়? এই মাত্র আমরা জানলাম এফ ই সমান কত হয়? 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড আর স্কয়ার। কেমন? এটা ফিজিক্সে পড়েছো অলরেডি, এসএসসিতে আবার এইচএসসিতেও পড়বা, আর এটা নিয়েও তোমরা হচ্ছে পড়বা। কেমন? এই বলটা হচ্ছে কি এমবি স্কয়ার ডিভাইড কি আর, এই ফোর্সটা কি যেটা বাইরের দিকে যাচ্ছে এই ফোর্সটাকে আমরা কি বলছি? এমবি স্কয়ার ডিভাইড আর। কেমন? দুইটাই হচ্ছে ফিজিক্সে পড়বা, ফার্স্ট পেপার আর এটা সেকেন্ড পেপারে পড়বা তোমরা, এই বিষয়গুলো আলোচনায় আসবে। ঠিক আছে, তাহলে এফ সি সমান আমরা জাস্ট মনে রেখে দিব কি এমভি স্কয়ার আর, আর এফ ই সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইড হচ্ছে কি আর স্কয়ার। এটা এফ ই আর এটা হচ্ছে বহির্মুখী। তো দেখো এবার আমরা রাদারফোর্ডে এখন আর কথাবার্তা বলে লাভ নেই। রাদারফোর্ডের ব্যর্থতা কি? রাদারফোর্ডের এটা ব্যর্থতা তোমরা জানো, কোন একটা ইলেকট্রন যদি একটু এভাবে ঘূর্ণায়মান থাকে, তোমরা এসএসসিতে পড়েছো, তাহলে এটা একসময় কিসে পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে। কেমন? এটা ক্রমাগত শক্তি বিকিরণ করবে ফিজিক্সের নিয়ম অনুযায়ী, তাহলে এটা কি হবে বলো তো? নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু বাস্তবে তো এই ঘটনা ঘটে না। মানে রাদারফোর্ড যেভাবে বলেছে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, এখানে বলছে কি, বইয়ে বলছে কি ভাই ও যদি ঘূর্ণায়মান থাকতো ও ক্রমাগত এনার্জি রেডিয়েট করতে, এবং এক সময় আমি একটু দেখি, হ্যাঁ অল ওকে, এক সময় কি হতো বলো তো? তোমার ও নিউক্লিয়াসে পতিত হতো।
কেমন? এরপরে দেখো, এরপর বলছে গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা ঠিক হয়নি, কারণ এখানে নিউক্লিয়াস কি আছে, পজিটিভলি চার্জ, আর গ্রহগুলো হয় সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, সেই জন্য ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত পরস্পর আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে, আবার বাইরে যে আবর্তনশীল ইলেকট্রন, অপরদিকে গ্রহগুলো মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে গ্রহগুলোর সাথে বলছি ইলেকট্রনের তুলনা ঠিক হয়নি। বাই কুলম ফোর্সের যে কনস্ট্যান্ট আছে 9 × 10⁹ এর মানে হচ্ছে কি জানো, তোমরা চিত্তরিতে যাও পড়বা, 1 কুলম দুটো চার্জকে তুমি যদি 1 মিটার দূরে রাখো তাহলে দেখবা হচ্ছে এটা 9 × 10⁹ নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে। এখন বলতে পারো আপনি আকর্ষণ বিকর্ষণ দুইটার কথা বলছেন কেন? কারণ যদি বিপরীতধর্মী চার্জ হয়, ধরো একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, এরা পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু দুইটাই যদি প্লাস হয়ে যায় বিকর্ষণ করবে, দুইটাই যদি মাইনাস হয়ে যায় বিকর্ষণ করবে। বুঝো নাই? সমধর্মী চার্জ, একটা প্লাস আর একটা কি আছে, মাইনাস। কেমন? একটা প্লাস আছে আর একটা কি, মাইনাস। তাহলে কি করবে? আকর্ষণ। আবার দুইটাই যদি প্লাস হয়ে যায় বিকর্ষণ করবে, রিপিল করবে। ইংলিশ ভার্সন যারা আছে রিপিল করবে সমধর্মী চার্জ হলে। দুইটাই যদি নেগেটিভ হয় বিকর্ষণ করবে। কেমন? তো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে তোমার দুইটা 1 কেজি বরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে দেখবা হচ্ছে এর ফোর্সের পরিমাণ হয় খুব সামান্য, এখানে কিন্তু অনেক বেশি, এর মানে দুইটা পুরোপুরি ভিন্ন রকমের ফোর্স। তাহলে দেখো ম্যাক্সওয়েলের আলোক তড়িৎচুম্বকীয় তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এটা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ধীরে ধীরে শক্তি কমতে কমতে, যেহেতু বিকিরণ করছে বা এই শক্তি কমবে, একসময় হাফাই উঠে কিসে পতিত হবে, নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু এই ঘটনা তো বাস্তবে ঘটছে না, ঘটছে না। এর মানে কি, রাদারফোর্ড যে কথা বলেছে এখানে একটু ভুল আছে নিঃসন্দেহে, কোথাও একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। যেহেতু তো ইলেকট্রন কি নিউক্লিয়াসে পতিত হচ্ছে, তাহলে তো আমরা চারপাশে বিভিন্ন কিছুর অস্তিত্ব দেখতাম না। তো দেখো, পরমাণু মডেল সম্পূর্ণরূপে একটি অস্থায়ী অবস্থা তৈরি হবে। এরপর বড় একটা ব্যর্থতা, বলছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যায় এই মডেল দিতে পারে না। কি সম্বন্ধে বলো তো? বর্ণালী সম্বন্ধে। তো বর্ণালী জিনিসটা কি? বর্ণালী নিয়ে আমরা একটা থিওরি ক্লাস নিব আর একটা হচ্ছে ম্যাথের ক্লাস নিব। একটা থিওরি ক্লাস নিব আর একটা হচ্ছে ম্যাথের ক্লাস নিব। আপাতত জেনে রাখো বর্ণালী হলো কি, মৌল শনাক্তকরণ একটা কি পদ্ধতি, বর্ণের সমাহার, যেটা দিয়ে আমরা কি করি, মৌল শনাক্তকরণ করা হয়, শনাক্তকরণ করা হয়। যেমন ধরো আমরা জানি মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক একজনের এক এক রকম। কেমন? আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে নিঃসন্দেহে তোমরা যারা ক্লাস করছো সবার ফিঙ্গারপ্রিন্ট কি ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট কি হয়, ভিন্ন ভিন্ন। ফেস আইডি ভিন্ন হয়, পাসপোর্টে দেখবা ফিঙ্গারপ্রিন্ট নেয়, এরপর হচ্ছে তোমার কি ফেস তো নেয় না, ওরা হচ্ছে রেটিনাটার স্ক্যান করে, যাই হোক। তো এভাবে নেয় বায়োমেট্রিক পদ্ধতিগুলো আর কি। ঠিক আছে, ঠিক সেম প্রত্যেক মৌলের বর্ণালী কী হয় বলো তো, ভিন্ন ভিন্ন। প্রত্যেক মৌলের বর্ণালী কী হয়, ভিন্ন ভিন্ন। অনেকে চিন্তা করছো বর্ণালী জিনিসটা কি, আমি একটু দেখাই। দেখো আমি তোমাদের জন্য এখানে ছবি রেখেছি। বর্ণালী মানে ধরো একটা ছবি, এই দেখো একটা ছবি, এই ছবি দেখে আমার বলতে হবে, আমরা বিভিন্ন এক্সরে দেখে বলি না কোথাও ভাঙছে কিনা বাকি। ধরো আমি বললাম এখানে একটা মৌল আছে, কেমন? আমরা আসলে এইভাবে বিকারে তো আর টেস্ট করব না, আমরা স্পেকট্রোগ্রাফের মধ্যে ওই সেট আপে ধরো দেখব। তো আমরা ধরো আমাকে ধরো বলতে হবে এখানে কোন মৌলটা আছে। আমি একটা নমুনা পেয়েছি, কেমন? আমি ধরো এই যে কোনো একটা নমুনা পেয়েছি, ধরো এটা, তো আমাকে এখানে বলতে হবে কোন মৌল আছে। তো এটা বোঝার জন্য আমি কি করব, আমি শনাক্ত করব, মানে কোন মৌলটা আছে আমি শনাক্ত করব। কই থেকে শনাক্ত করব? বলছে ওর স্পেকট্রোগ্রাফ, এই যে দেখো ওর এই যে ছবিগুলো আছে ছবিগুলো দেখে শনাক্ত করব। তুমি দেখো একটা হচ্ছে কার জন্য, হাইড্রোজেনের জন্য, একটা হচ্ছে হিলিয়ামের জন্য, একটা লিথিয়ামের জন্য, একটা সোডিয়ামের জন্য, একটা ক্যালসিয়ামের জন্য, একটা স্ট্রনশিয়ামের জন্য, একটা ক্যাডমিয়ামের জন্য, একটা বেরিয়াম, মার্কারি, আর এটা ধরো টাইটেনিয়াম। এবং বিষয় হচ্ছে একটার সাথে আরেকটা মিলবে না। দেখো এটার ক্ষেত্রে রেখাগুলো আছে একটা দুইটা তিনটা চারটা এই জায়গায় আছে, কেমন? ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য। এই যে দেখো এখানে কি পেয়েছি আমরা, রেখা পেয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে আমরা রেখা পেয়েছি চারটা, এটাকে আমরা কি বলছি, স্পেকট্রাম। ঠিক আছে, বা স্পেকট্রা, এর মানে কি বর্ণালী। কেমন? বর্ণালী। দেখো রেখা পেয়েছি, এর রেখার সাথে কোনোটার সাথে কোনোটার রেখা মিলবে না। দেখো সোডিয়ামেরটা এরকম পেয়েছি, এখানে আবার দেখো ক্যালসিয়ামের জন্য আমরা রেখা পেয়েছি, কোনোটার সাথে কোনোটার কি হচ্ছে না, মিলছে না। তো বলছে রাদারফোর্ড এই যে রেখাগুলা পাচ্ছি আমরা, এটাকে ব্যাখ্যা করতে পারেন নাই। রাদারফোর্ড কি ব্যাখ্যা করতে পারেন নাই বলো তো? এটাকে আমরা কি বলছি, বর্ণালী।
এই তোমরা আমার কথা বুঝেছো? তাহলে রাদারফোর্ড যদি জিজ্ঞেস করে বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন কিনা, ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় স্পেকট্রাম। তাহলে রাদারফোর্ড বর্ণালী ব্যাখ্যা করতে পারছে? পারে নাই। রাদারফোর্ড পারছে? পারছে? পারে নাই। কেমন? রাদারফোর্ড পারছে? পারে নাই। তাহলে বর্ণালী মনে রাখবা কে? বোর। বর্ণালীকে বোর। বোর পারছে, কিন্তু বোরও ঝামেলা আছে। বোর শুধুমাত্র কি করতে পারছে? হাইড্রোজেনের জন্য ব্যাখ্যা করতে পারছে, বাকি কারোর জন্য বোরেরটা করতে পারে নাই। হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এদের জন্য বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারছে। এক ইলেকট্রন সিস্টেম যেগুলো আছে, কেমন, এর বেশি যেগুলো, এগুলোর জন্য ব্যাখ্যা করতে পারেনি। এখন তোমরা বলতে পারো রাদারফোর্ড 1911-তে ওর মডেলটা দিয়েছে, তো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, এটা এত বড় একটা মানে কথা কেন হয়ে গেছে? সবাই রাদারফোর্ড মডেলের যখনই বলে ব্যর্থতা, সবাই বলে, একদম সবাই পুরো বিশ্বে বলে ও তো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। মানে বিষয় বুঝছো? কথা হয় কি সবার, ও তো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। মডেলটা সাফল্য অনেক, যেমন নিউক্লিয়াসকে ডিফাইন করেছে, নিউক্লিয়াসের কনসেপ্ট দিয়েছে। ও তো আরেকটা কনসেপ্ট, যেমন থমসন ইলেকট্রন দিয়েছে, কেমন, ইলেকট্রনের এক্সিস্টেন্ট। রাদারফোর্ড এসে বলছে নিউক্লিয়াস। এখন মনে হতে পারে বিষয়গুলো সহজ ব্যাপারগুলো, বাট তখন তো একটা জিনিস নিয়ে কেউ কিছুই জানে না, মানে ওইটা পুরাটা একটা কি নতুন জগৎ, কেমন, অ্যাটমিক মডেলের। তো সে নিউক্লিয়াস দিয়ে একটা বড় কনসেপ্টের সূচনা করেছে, বিষয় বুঝতে পারছো? কিন্তু তার মডেলের ব্যর্থতা বলছে আরে ও তো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, মানে কথা বলছে এরকম, আরে ও তো বর্ণালী ব্যাখ্যা কেন? এর কারণ বর্ণালী কিন্তু এর আগে আবিষ্কার হয়ে গেছে। এর কারণ বর্ণালী কিন্তু 1885-86-তে বর্ণালী কিন্তু এসে গেছে, কেমন, আমরা বর্ণালীর ক্লাসে পড়বো। তো দেখো স্যার জোহানেস বামা 1885-86 এইদিকে কি করে ফেলেছে, অলরেডি এই ধরনের ঘটনা সে দেখেছে, বুঝছো, এই ধরনের ঘটনা সে দেখেছে হাইড্রোজেনের জন্য। এখন বলছে যেহেতু ঘটনাটা বাস্তব, কিন্তু এটাকে এটাকে ওর পরমাণু যে গঠনটা বলেছে এটা ব্যাখ্যা করতে পারছে না, সেজন্য বলছে আরে রাদারফোর্ড বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। মানে ঘটনাটা বুঝছো কেন বড় হয়ে গেছে? কারণ অলরেডি খুব সুন্দর একটা আমরা ঘটনা পেয়েছি, এটা হচ্ছে কি বর্ণালী। তোমরা সবাই বলো বর্ণালী মানে কি? আমরা দেখছি কিছু লাইন, কিছু বর্ণের সমাহার। তো এখন বলতে পারো করে কলেজে কয়দিন পরে যাবে, কেমন, স্যাররা যদি জিজ্ঞেস করে বর্ণালী দিয়ে কি করা হয়, তাহলে তুমি বলবা মৌল শনাক্তকরণ করা হয়। তাহলে তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে হাইড্রোজেনের বর্ণালী এবং হিলিয়ামের বর্ণালী কি একই রকম, তুমি বলবা উত্তর কি বলো তো? স্যার সব মৌলের বর্ণালী ভিন্ন ভিন্ন, তাই বর্ণালী দেখে আমরা মৌল শনাক্তকরণ করতে পারি। এখন তোমার বন্ধু বান্ধব যদি তোমার জিজ্ঞেস করে বর্ণালী খাই নাকি পরে, তুমি ওরে দেখাবা এই দেখ বর্ণালী হচ্ছে এরকম, এইরকম কিছু আমরা রেখা পেয়েছি, সেই জন্য এগুলোকে বলা হয় রেখা বর্ণালী। বাকি লাইন স্পেকট্রাম, মানে বুঝছো আমরা কিছু কি পাচ্ছি, রেখা পাচ্ছি। রেখা পাচ্ছি, এই যে দেখো এখানে এটা মনে হচ্ছে খাওয়া, এটা খাওয়া, এখানে কি এটা খেয়ে ফেলছে কেউ, এটা এখানে খেয়ে ফেলেছে কেউ, এর মানে আমরা কি পাচ্ছি, রেখা পাচ্ছি। তাহলে রাদারফোর্ড মডেলটা বর্ণালী এক্সপ্লেন করতে পারে নাই, কেমন। তো দেখো রাদারফোর্ড কিন্তু কক্ষপথের আকার, ইলেকট্রনটা ভাই ঘুরছে, নিউক্লিয়াসের কত দূরে ঘুরছে, এগুলো নিয়ে কোনো কিছু বলতে পারে নাই। যেখানে বোরের সাফল্য আছে, যেখানে কোন মডেলের সাফল্য আছে, বোর অ্যাটমিক মডেলের সাফল্য আছে, এর ব্যর্থতা অনেক। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কীভাবে পরিক্রমণ করে তার কথা এই মডেলে উল্লেখ নেই। বলছে পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর এই মডেলের কিছু ত্রুটি সংশোধন করে নতুন মডেল প্রকাশ করেন। তো এবার আমরা কিসে যাব? বোর অ্যাটমিক মডেলে। ঠিক আছে, দেখো আমাদের কেমিস্ট্রি টিম একটু দুষ্টুমি করেছে এখানে, তাহলে সবাই একটু টাইটেলটা দাও, বোর পরমাণু মডেল। কেমন, বোর পরমাণু মডেল, বোর অ্যাটমিক মডেল, বোর বোর অ্যাটমিক মডেল, অ্যাটমিক মডেল, মডেল, কেমন, বোর অ্যাটমিক মডেল। তাহলে দেখো বোর অ্যাটমিক মডেলের একবার পরীক্ষায় এসেছে মূল কথা কয়টি? মূল কথা বলতে এগুলোকে বলা হচ্ছে স্বীকার্য, কেমন, ইংলিশ ভার্সন যারা আছে এটাকে কি বলছে? পোস্টুলেট, কেমন, স্বীকার্য। স্বীকার্য কয়টি? তাহলে সবাই একটু লিখো, স্বীকার্য হচ্ছে 3টি। ওর মূল কথা বলেছে ও 3টা। কে বলতো মূল কথাগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করছি। গুহ স্যারে খুব সময় 4টা লিখেছে, কিন্তু তুমি 3টাই লিখবা, আসলে ওই 4টা যেটা আছে ওইগুলো ঘুরে ফিরে ওই 3টা পয়েন্টেরই অন্তর্গত। তাহলে 1 নাম্বার যেটা, এটাকে বলছে কি স্থির কক্ষপথের ধারণা,
ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলছে স্টেশনারি অরবিট, স্থির কক্ষপথের ধারণা। তাহলে স্বীকার্য কয়টি? 3টি স্থির কক্ষপথের ধারণা। 2 নম্বর যেটা, এটাকে বলছে কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ধারণা। 3 নম্বর যে পয়েন্টটা আছে এটাকে বলছে কি শক্তির এমনভাবে পড়ছি মনে হচ্ছে আরে কি না কি পড়ে ফেলছি, কিচ্ছু আসবে না এগুলা থেকে, বিষয় বুঝছো? এগুলা থেকে কিছু আসে না, আমরা এমনভাবে পড়ছি মনে হচ্ছে জান প্রাণ দিয়ে। আসলে তোমরা এইচএসসিতে উঠছো তো তোমাদের দেখাচ্ছি, আরে সেই বিষয় বুঝছো। আসবে হচ্ছে বর্ণালী যখন পড়বো, আসবে হচ্ছে বোর অ্যাটমিক মডেল থেকে আমরা যখন রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি এগুলো বের করা আমি বলে দেবো। এগুলো পড়ছে অনেক কিছু চিল্লাট, এগুলো ওইরকম যে পরীক্ষা আসবে তা না। তবে এটা জানা লাগবে, এটা এমসিকিউতে দিয়ে দেয় কৌণিক ভরবেগের ধারণা থেকে মূলত। তাহলে স্বীকার্য কয়টি? 3টি, এটা মনে রাখবা। স্থির কক্ষপথের ধারণা জাস্ট শর্ট পড়া, যেটা লাগবে আমি ওইটাই লিখে দিচ্ছি। কৌণিক ভরবেগের ধারণা, আর এটা হচ্ছে কি শক্তি শোষণ এবং বিকিরণ, বা কি বলতো বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা। এর মধ্যে লুকিয়ে আছে কি বলতো বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা, যেখানে বোর ছক্কা মেরে দিছে। কেমন? বোর ছক্কা মেরে দিছে, দেখো বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা 3 নম্বর পয়েন্ট। সেজন্য বোর যেটা রাদারফোর্ড এক্সপ্লেন করতে পারে না, এই বর্ণালী তো ভাই এতদিনে আবিষ্কার হয়ে গেছে। বোর অ্যাটমিক মডেলটা বোর দিয়েছে কবে বলতো? 1913 সালে। দেখো ওর গুরুত্ব যে এতটাই, সেজন্য সে নোবেল প্রাইজ পেয়েছে 1922 সালে। কেমন? লাগবে না, একটা সালও লাগবে না, আমি এমনি জাস্ট তোমাদের মজার উদ্দেশ্যে বলছি। কেমন? ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1922। কিসের জন্য ভাই নোবেল প্রাইজটা সে কিসের জন্য পেয়েছে? সে নোবেল প্রাইজটা কিন্তু পেয়েছে বর্ণালী ব্যাখ্যার জন্য। সে নোবেল প্রাইজটা কেন পেয়েছে? বর্ণালী ব্যাখ্যার জন্য। তোমরা বলতে পারো সে কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছে? ফিজিক্সে। কেমন? সে কিসে পেয়েছে? ফিজিক্সে। সে কিন্তু ডেনমার্কের একজন ফিজিসিস্ট। কেমন? বলা হয় বোর কিসের? ডেনমার্কের ডেনিশ ফিজিসিস্ট। তো দেখো এ মানে ফিজিসিস্ট, বাট মডেল যেহেতু অ্যাটমিক মডেল, তো এগুলা তো হচ্ছে আমাদের পড়তে হবে, বিষয় বুঝতে পারছো? তো এগুলো তো আসলে বেসিক বিষয় আর কি, তুমি পরমাণু সম্বন্ধে জানতে হবে। তো দেখো, এবং তার যে মডেল ব্যাখ্যা করেছে ওইখানে কিন্তু মার্কস প্লাঙ্কের যে ইকুয়েশনটা ইকুয়াল এইচ নিউ, এটা একটা বড় ভিত্তি। মানে তার যে মডেলটা আছে, এই মডেলের যে কথাবার্তা আছে তার মধ্যে কি আছে বলতো? মার্কস প্লাঙ্কের যে ইকুয়াল এইচ নিউ ইকুয়েশনটা আছে, এটা একটা বড় ভিত্তি। তো আমি গল্পের মতো করে জিনিসগুলো আসলে তোমাদের বলছি। তো দেখো বোর বলেছে কি? বলেছে স্বীকার্য মানে, দেখো স্বীকার্য মানে কি আমি একটু বলবো। যেমন সে একটা কৌণিক ভরবেগের ধারণা দিয়েছে, তার পর্যাপ্ত কোনো কারণ সে ব্যাখ্যা করেনি। মানে বিষয় বুঝছো? স্বীকার্য মানে স্বীকার করে নিয়েছে, এখানে এখনো আরও বহু যুক্তি প্রমাণ বাকি আছে। এখানে আরও বহু যুক্তি প্রমাণ বাকি আছে। বোর অ্যাটমিক মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করেছে। পরবর্তীতে ডি ব্রগলি এসে 1924-এ বলল না, ইলেকট্রন কণার সাথে ওর কি আছে বলো তো? তরঙ্গধর্ম আছে। আচ্ছা তোমরা আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাবা কেমন? তবে আশা করি ক্লাস শেষে আমি যখন কোয়েশ্চেন সলভ করব তখন দেখবা তোমার কাছে ব্যাপারগুলো অনেক ইজি মনে হবে। কেমন? এখনও বুঝতে পারছো, বাট তখন গিয়ে তোমার কাছে মনে হবে যে আরে সব তো পারি, কেমন সব তো পারি, এই কনফিডেন্সটা আসবে। তো দেখো মানে বোর্ডের অনেক ভুল আছে, কিন্তু এখন আমরা ভুল নিয়ে কথা বলছি না, আগে বলছি ও কি বলছে ভাই। ওর বড় সাফল্য হচ্ছে কি বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা, ও বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বর্ণালী মানে কি? একটু আগে আমরা যে যে রেখাগুলো দেখলাম এগুলোকে বলছি কি বর্ণালী। কেমন? এগুলোকে বলছি কি বর্ণালী। কিসের বর্ণালী? পারমাণবিক বর্ণালী। কিসের বর্ণালী? বিভিন্ন পরমাণুর বর্ণালী। তাই বলছি পারমাণবিক বর্ণালী। কার? সবার। একটার সাথে আরেকটা চেহারা মিলে না, অর্থাৎ এক পরমাণুর বর্ণালী আরেক পরমাণুর বর্ণালী কি মিলছে? মিলছে না। সেজন্য বর্ণালীর ব্যবহারটা কি? বর্ণালী দেখে মৌল শনাক্ত করা যায়। কেমন? বর্ণালী দেখে মৌল শনাক্ত করা যায়। ওকে ওকে ওকে।
তাহলে স্বীকার্য কয়টি? 3টি। স্থির কক্ষপথের ধারণা, কণিক ভরবেগের ধারণা, শক্তি শোষণ বিক্রিয়া ও বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা। তো দেখো বোর বলেছে কি পরমাণু নিউক্লিয়াসের পাশে, অর্থাৎ সে রাদারফোর্ডের নিউক্লিয়াসের কনসেপ্টটাকে রেখেছে, কোনো বিকল্প নাই, এটা একদম মানে অকাট্য প্রমাণ দিয়েছে কে? রাদারফোর্ড। কেমন? তো এখানে আরও কয়েকটা নাম ছিল, যাই হোক এগুলার মানে রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং আরও কিছু নাম এখানে জড়িত, বাট ওই নামগুলো আমরা বা তোমাদের বইয়েও বলে নেই টপিক সহজ করার উদ্দেশ্যে। ভাই তুমি তো কোনো বাচ্চা, তোমাকে জানাচ্ছে এরকম এরকম ঘটনা ঘটছিল, তোমাকে একটু ইকুয়েশন মানে ইতিহাসটা পড়াইছে, কে কি বলছে এগুলো একটু বলছে। তাহলে দেখো সে বলছে, বোর বলছে রাদারফোর্ড বলে না যে ইলেকট্রনগুলো কই কই কেমনে আসে, কোথায় কেমনে ঘুরছে এগুলো নিয়ে রাদারফোর্ড বলেন, কিন্তু বোর বলছে নিউক্লিয়াসের পাশে কিছু স্থির কক্ষপথ আছে, এর মানে কিছু ফিক্সড জায়গা আছে। বলছে ও সব জায়গায় থাকে না, বলছে এই যে দেখো আমি এঁকেছি এইখানে এইখানে এরকম কিছু জায়গা আছে, এই একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা, এগুলোকে বলা হচ্ছে স্থির কক্ষপথ। এটাকে বলছে n=1, এটাকে বলছে n=2, এটাকে বলছে n=3, এটাকে বলছে কি ফার্স্ট অরবিট, এটাকে বলছে সেকেন্ড অরবিট, এটাকে বলছি থার্ড অরবিট, এটাকে বলছি প্রথম কক্ষপথ, এটাকে বলছি দ্বিতীয় কক্ষপথ, এটাকে বলছি তৃতীয় কক্ষপথ, এটাকে বলছি প্রথম শক্তি স্তর, এটাকে বলছি দ্বিতীয় শক্তি স্তর, এটাকে বলছি কি তৃতীয় শক্তি স্তর। কেমন? এটাকে আমরা বলছি কি ফার্স্ট অরবিট, এটাকে বলছি সেকেন্ড অরবিট, এটাকে বলছি থার্ড অরবিট। সে বলেছে এই যে অরবিটের কথা বলছি, এই যে কক্ষপথের কথা বলছি, এই কক্ষপথগুলো স্থির। কেমন? তাহলে বোর কিসের কথা বলেছে? স্টেশনারি অরবিট বা স্থির কক্ষপথের কথা বলেছে। এবং বোর বলেছে ভাই ইলেকট্রন সব জায়গায় থাকে না, এরকম কয়েকটা জায়গা আছে এই জায়গা জুড়ে থাকে। কেমন? এই জায়গা জুড়ে থাকে, এগুলাতে স্থির কক্ষপথ কেন বলছে? এখানে ইলেকট্রন স্থির থাকে যে ব্যাপারটা তা না, বলছে এই যে কক্ষপথ আছে এটার একটা শক্তি আছে, নির্দিষ্ট স্থির শক্তি আছে, ওর যে শক্তি, মানে বিষয় বুঝছো? স্থির কক্ষপথ মানে ইলেকট্রন স্থির থাকে যে ব্যাপারটা তা না, ইলেকট্রন তো ঘূর্ণায়মান আছে, সতত ঘূর্ণায়মান। কেমন? বলছে শক্তি স্তরের শক্তি হচ্ছে স্থির, এগুলো যে শক্তি স্তর আছে এগুলোর শক্তি হচ্ছে স্থির। এটাকে বলছে E1, এর এনার্জি, এর মানে প্রথম শক্তি স্তরের এনার্জি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের এনার্জি, এটা হচ্ছে এনার্জি অফ ফার্স্ট অরবিট, এটা হচ্ছে এনার্জি অফ সেকেন্ড অরবিট, এটা হচ্ছে এনার্জি অফ থার্ড অরবিট। তোমরা আমাকে বলো কার শক্তি বেশি, প্রথম শক্তি স্তর নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? অর্থাৎ E1 কেমন গ্রেটার E2 গ্রেটার E3, এটা সঠিক, নাকি E1 লেস দেন E2 লেস দেন E3, এটা সঠিক। কেমন? তোমাকে ধরে জিজ্ঞেস করলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, হুইচ ফলোয়িং ইজ কারেক্ট, কেমন? নাকি সব সমান? ঠিক আছে, নাকি অল অফ অ্যাবাভ? সবাই বুঝে গেছো এখানে উত্তর হচ্ছে কি ভাই ও শক্তি যা, এই শক্তি আরো বেশি, এই শক্তি কি আরো বেশি, তাহলে E1 এর থেকে E2 এর শক্তি বেশি, E2 এর সাথে কি হবে বলো তো E3 এর শক্তি বেশি। কেমন? E3 এর শক্তি আরো বেশি। তাহলে দেখো এটা যখন পড়ছে, তাহলে তোমরা আমাকে বলো একটা ইলেকট্রন 3 নাম্বার থেকে যখন 2 নাম্বার শক্তি স্তরে আসে তখন ও শক্তি কি করবে? বিকিরণ করে দিবে। তখন ও শক্তি কি করবে? বিকিরণ করে দিবে। বুঝো নাই? বুঝো নাই? বুঝো নাই? আগের অংশটা লিখেছো? আগের অংশটা সবাই লিখেছো? এইটুকু লিখেছো? প্রথম এটা থেকে এটা শক্তি বেশি, এটা শক্তি, ওরে যখন এনার্জি দিবে ওর শক্তি স্তর আরও বাড়বে। বিশ্ব বুঝছো? ওর এনার্জি আরও বাড়বে, শক্তি স্তর আরও বাড়বে। দেখো আমি তোমাদের দেখাই, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। কেমন? হাইড্রোজেন এরকম বলতে পারো। আপনি কেমনে বুঝেছেন এটা হাইড্রোজেন অ্যাটম? বা আমি নিউক্লিয়াসের দিকে তাকিয়ে বুঝেছি, নিউক্লিয়াসে একটা প্লাস থাকলে কি হয়? হাইড্রোজেন অ্যাটম হয়। কেমন? এটা হচ্ছে কি ওর নিউক্লিয়াস, ভাই আমি এখানে তাকিয়ে দেখলাম এখানে একটা প্লাস আছে, দ্যাট মিনস এটা হাইড্রোজেন। কেমন? দ্যাট মিনস এটা হাইড্রোজেন। তাহলে দেখো তুমি আমাকে বলো এটাকে আমরা কি বলছি? n=1, এটাকে আমরা বলছি n=2, এটাকে আমরা বলছি n=4, এটাকে আমরা বলছি কি n=5, এটাকে আমরা বলছি কি n=6, এটাকে আমরা বলছি কি n=7, এটাকে আমরা বলছি কি n=9। তাহলে কক্ষপথ কত পর্যন্ত হতে পারে? 9 না, অসীম পর্যন্ত হতে পারে। এমনি করে তুমি আরও চলে যেতে পারো, একটাকে আমরা বলছি অসীম। তাহলে এখন বলতে পারো স্যার অসীম মানে কি? অসীম মানে তোর একটা ইলেকট্রনকে শক্তি দিয়েছো তাহলে ও পরেরটাই গেছে, তুমি ওকে আরও শক্তি দিয়েছো তাহলে ও আরও পরেরটা এটাই গেছে, এমনি করে গেছে।
তুমি একটা ইলেকট্রনকে এতটা শক্তি প্রোভাইড করেছো, বা ইলেকট্রনের তো নিজের শক্তি বলতে আমি ওকে শক্তিটা দিচ্ছি, ওর একটা শক্তি ছিল, এখন আমি ওকে শক্তি আরও দিয়েছি। তুমি ওকে এতটা শক্তি দিয়েছো, কেমন, এতটা শক্তি দিয়েছো, একসময় নিউক্লিয়াস ওকে আর ধরে রাখতে পারেনি, মানে ব্যাপারটা বুঝো, একসময় নিউক্লিয়াস ওকে আর ধরে রাখতে পারেনি। কেমন, এক সময় তুমি ওকে, ধরো একটা পরমাণুকে তুমি শক্তি দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, একটা সময় ওর নিউক্লিয়াস এত এনার্জি হয়েছে, বা মানে ইলেকট্রন এত এনার্জি হয়েছে, নিউক্লিয়াস ওকে আর ধরেই রাখতে পারছে না, তখন নিউক্লিয়াসের জন্য ও হয়ে যাচ্ছে অসীম। অসীম কেমন, মানে ধরো এই বিকারটা আমার কাছে আছে, তাহলে এটা আমার ধরো একটা দূরত্বে আছে, এই দূরত্বে আছে, এই দূরত্বে আছে, এটা ধরো তুমি মাঝখানে কোথাও আকাশে ঝুলাই দিলা, তখন এটা আমার জন্য কি হয়ে গেছে, আয়ত্তের বাইরে অসীম। ঠিক সেম অসীম আমরা কখন বলছি, যখন ইলেকট্রনটা কি হয়ে যায়, নিউক্লিয়াসের জন্য কর্তৃত্বের বাইরে চলে যায়, ওর কর্তৃত্বের বাইরে চলে যায়। কেমন, তাহলে এবার দেখো যত যায় তত হচ্ছে শক্তি বেশি, তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন 2 থেকে 1-এ আসে, তাহলে ও কি করবে, শক্তি বাই ওর গায়ে আগে শক্তি বেশি ছিল, বল বেশি ছিল, এখন ওর শক্তি কি হয়ে গেছে, কমে গেছে, শক্তি তো এখন এই জায়গায় আর রাখতে পারবে না। দেখো জিনিসটা বুঝো, এই জায়গায় তো আর শক্তি বাই রাখতে পারবে না, ওর শক্তিটা কি করে দিবে, ওর গায়ে আর রাখতে আগে ব্যাপক শক্তি, শক্তি কমে গেছে, বিকিরণ করে দিচ্ছে, তাহলে বিকিরণ করে দিচ্ছে, তাহলে বোর বলছে কি তখন শক্তিটাও বিকিরণ করে দিবে, তাহলে 3 থেকে যখন 1-এ আসছে শক্তিটা বিকিরণ করে দিচ্ছে। তো দেখো যখন আসছে শক্তিটা বিকিরণ করে দিচ্ছে, কেমন বিকিরণ করে দিচ্ছে, দেখো যখন এখান থেকে 3-এ আসছে, এখান থেকে বলতে 9 থেকে 3-এ আসছে, তখন শক্তিটা আগেও শক্তি বেশি ছিল, এখন বিকিরণ করে দিচ্ছে, যখন আসছে শক্তিটা বিকিরণ করে দিচ্ছে, মানে শক্তি ওর গায়ে শক্তি বেশি ছিল, এখন শক্তি কমে গেছে, তাহলে শক্তিটা কি করবে, ছেড়ে দিয়েছে, শক্তিটা বিকিরণ করে দিয়েছে। দেখো এটার সাথে কিন্তু আমরা এদিকে রেখাগুলো পাচ্ছি, এই যে দেখো আমরা এরকম কিছু রেখা দেখেছিলাম না বর্ণালীতে, এরকম কিছু রেখার কথা বলেছিলাম, এই দেখো এরকম কিছু রেখার কথা বলেছিলাম, কিছু রেখার কথা বলেছিলাম, এই যে দেখো এরকম কিছু রেখার কথা বলেছিলাম, এই দেখো এরকম কিছু রেখার কথা বলেছিলাম, এর মানে বর্ণালীর বিষয়গুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে দেখো। তো দেখো আমি আগে 2টা পয়েন্ট পড়িয়েছি, কেমন 2টা পয়েন্ট পড়িয়েছি, আগে এগুলো একটু বলে আসি। তাহলে বলছে পদার্থবিজ্ঞানী, আমি বলেছি ম্যাক্স প্ল্যাঙ্কের অবদান আছে, আইনস্টাইনের অবদান আছে, যে দেখো তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কীয় বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি দূর করেন। কেমন, 3টা ত্রুটি দূর করেছে, তাই প্রস্তাবনা হচ্ছে কয়টা আছে বলতো, তার ত্রুটি দূর করেছে 3টা ত্রুটি, যেমন এক হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক, এর মানে ইলেকট্রনগুলো কই আছে, এটার একটা ত্রুটি, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা সহকারে বিজ্ঞানী বোর তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। বোর পরমাণু মডেলের প্রস্তাবনাসমূহ নিম্নরূপ। একটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারে, স্যার এগুলো কি মুখস্থ করে ফেলবো, এগুলো একটাও পরীক্ষায় আসে না, একটাই পরীক্ষাও আসে না, তুই জাস্ট মূল পয়েন্টটা মনে রাখিও, যদি কোনো কালে আসে, কেমন কোনটা আসবে আমি বলে দিচ্ছি, সেকেন্ড যে পোস্টুলেট ওখান থেকে ছোটো ম্যাথ দিয়ে দেয় একটা, আর কোনোটাই কোনো পরীক্ষায় আসে না। তাহলে কি হয়, এটা জাস্ট জানার জন্য, বইয়ে আছে এমসিকিউ পড়ার জন্য। কেন্দ্রস্থলে পড়ার সমস্ত ধনাত্মক সমস্ত বর কেন্দ্রীভূত গ্লিয়াস বলে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির, বলছে ও ঘুরছে কিসে, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রনসমূহ চারদিকে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ তা একটি কক্ষে অবস্থান করে ততক্ষণ কোনো শক্তি সে শোষণ বা বিকিরণ করবে না। এই ধরনের কক্ষপথকে কি বলছে, স্থির কক্ষপথ। তাহলে স্থির কক্ষপথের ধারণা কে দিয়েছে, বোর। কেমন, কোন জায়গার পদার্থবিজ্ঞানী, ডেনমার্কের পদার্থবিজ্ঞানী, নোবেল প্রাইজ পেয়েছে কবে, 1922 সালে। সাল লাগে না, কেন পড়ছি, এমনি পড়ছি, ঠিক আছে। বর্ণালী ব্যাখ্যা কে করেছে, বোর পরমাণু মডেল বা শক্তি স্তর, বা কি নাম দেন, অরবিট নাম দেন, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা আগে পড়ে ফেলি। 3 নম্বর পয়েন্টটা বলছি শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা। তাহলে বর্ণালীর ধারণা কে দেন, বোর দেন। এটা এতবার বলার পরে অনেকে পারো না। তাহলে বলছে যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর বা কক্ষপথে লাফিয়ে চলে, তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত হয় অথবা বিকিরিত হয়। যখন ইলেকট্রন নিম্ন শক্তি হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন আলোক শক্তি শোষণ, আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন আলোক শক্তি বিকিরণ ঘটে। বুঝো নাই, ধরো একটা ইলেকট্রন এখানে আছে, এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, এটাকে আমরা বলছি E1, এটাকে আমরা বলছি E2। তাহলে বলতে পারো স্যার এটা কি, নিউক্লিয়াস। কেমন, তাহলে দেখো ইলেকট্রন এখান থেকে কই এসেছে, এখানে 2 নাম্বার থেকে 1 নাম্বারে এসেছে, তাহলে বলো ওর শক্তি কি ছিল, বেশি ছিল।
কেমন, ওর শক্তি কি ছিল, বেশি ছিল, এখন ওর শক্তি কমে গেছে, তাহলে এনার্জি কি করবে, বিকিরণ করবে। এই যে দেখো ভাই, বিকিরিত শক্তি, তাহলে E2 মাইনাস কি E1। এবার দেখো একটা ইলেকট্রনকে মন চাইছে ও একটু উপরে যায়, দেখবে জীবনে একটু উপরে গিয়ে দেখবে, তাহলে ও তো শক্তি লাগবে, ওর শক্তি লাগবে, ও একটু চিন্তা করছে আমি একটু জীবনে উপরে গিয়ে দেখি, তাহলে ওর শক্তি লাগবে। এই শক্তিটা তাহলে ও কি করবে, ওর তো এখানে নাই, ওইখানে ওর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, তাহলে এখানে যেতে গেলে ওর এনার্জি বাড়াতে হবে, এনার্জিটা কি করবে, শোষণ করবে। তাহলে কি পরিমাণ, E2 মাইনাস E1 এর সম পরিমাণ শক্তি সে শোষণ করবে। কেমন, তাহলে বোর এসে প্রথম বলেছে কি ইলেকট্রনের যে কোনো অ্যামাউন্ট শক্তি থাকে না, বরং ইলেকট্রন কিছু নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার ওই পরিমাণ শক্তি কি আছে, ওর কাছে আছে। এবার আসি আমি সেকেন্ড পোস্টুলেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। একটু দেখো, আগে আমি লিখাই, এরপর তোমাদের জিনিসটা বলবো। দেখো বলছে, বোর বলেছে এটাকে কি দ্বিতীয় স্বীকার্য আমরা বলতে পারি, বা এটাকে আমরা কি বলছি, কৌণিক ভরবেগের ধারণা। ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। তাহলে বোর এসে বলল কি ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা আছে, তোমরা আমাকে আবার একটু বলে ফেলো তো এখানে কয়টা বল ক্রিয়ারত আছে। একটা হচ্ছে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, আর এটা হচ্ছে, যেহেতু এটা আসছে না বাইরের দিকে আরেকটা ফোর্স পাচ্ছি আমরা, এটাকে বলছি কেন্দ্র বহির্মুখী বল। কেমন, একটা স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, তোমাদের বইয়ে বলেছে স্থিরবৈদ্যুতিক কেন্দ্রমুখী বল। কেমন, আরেকটাকে বলছে কি কেন্দ্র বহির্মুখী বল। তো এটা নিয়ে তোমরা ফিজিক্সে গেলে দেখবা আরেকটু সুন্দরভাবে, কিছু কনফিউশনের জায়গা আছে, তোমাদের এগুলো নিয়ে আরও জানতে পারবা। তো দেখো আমি এখানে ওইটা বলছি না, আমি এখন বলের ধারণায় নেই। যখন একটা ইলেকট্রন এখানে ঘুরছে বা এটা কোনো দিকে সময় যদি ছিটকে যায়, এটা কোন দিকে যাবে, স্পর্শক বরাবর যাবে, এটাকে আমরা বলছি কি ব্যাক। এটাকে আমরা বলছি কি বলতো, রৈখিক ব্যাক। এটাকে আমরা বলছি কি রৈখিক ব্যাক। কেমন, এটাকে আমরা বলছি কি ভি। তো বলছে কি ওর একটা ব্যাগ ভরও আছে, ওর একটা কি ভর আছে, ইলেকট্রনের একটা তো ভর আছে নাকি নেই, ইলেকট্রনের একটা তো ভর আছে, ভর হচ্ছে এম। তাহলে এমবি মানে কি, এমবি মানে হচ্ছে রৈখিক ভরবেগ। ভর এবং ব্যাগের গুণফলকে আমরা কি বলছি, ভর ব্যাগ, মোমেন্ট না কিন্তু মোমেন্টাম। ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে কি মোমেন্টাম, মোমেন্টাম। কেমন, তো কৌণিক ভরবেগ এর মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম। ঠিক আছে, এটা লেখা হয় এল দিয়ে, তাহলে এল সমান, এটা হচ্ছে এমবি ভর গুণ ব্যাগ। দেখো কৌণিক ভরকে ব্যাগকে কি দিয়ে লিখে, এল দিয়ে লিখে, তাহলে এমবি, এম হচ্ছে কি ভর, এটা হচ্ছে ব্যাগ, কৌণিক ভর ব্যাগ যখন হবে তখন আর গুণ হয়ে যাবে। তাহলে ভর ব্যাগ আর এটা হচ্ছে কি আর, আর কি অনেকে জিজ্ঞেস করছো স্যার আর কি, এই যে দেখো আর হচ্ছে এটা, এর মানে কি রেডিয়াস। কেমন, আর হচ্ছে কি রেডিয়াস, এই যে দেখো রেডিয়াস। তাহলে এটা কি হবে এল এমবিআর। সেকেন্ড পোস্টুলেটে বলছে এল এমবিআর সমান কি এনএইচ বাই 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ সমান বোর কি বলছে এল এমবিআর সমান এনএইচ বাই 2 পাই। কেমন, কৌণিক ভরবেগ। তাহলে দেখো এর মধ্যে এম কি মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। দাগানো বই কিন্তু তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেয়া থাকে। কেমন, ফার্স্ট ক্লাসও দেওয়া আছে, সেকেন্ড ক্লাসও দেওয়া আছে। আমাদের এক্সাম কখন বলো তো, ফ্রাইডে। কেমন, যারা পরে ক্লাসগুলো করবে, হয়তো এখনও আমাদের সাথে যুক্ত হও নাই, পরে ক্লাসগুলো করবে, কোনো প্রবলেম নেই। তো সবগুলো এক্সাম কিন্তু ওয়েব অ্যাপে সাজানো থাকবে, তুমি জাস্ট ওইখান থেকে এক্সামটা দিয়ে দিবা। কেমন, এক্সামের জন্য তোমার ওয়েব অ্যাপে এন্ট্রি করে ফেলবা তোমার নাম, তোমার এখনও তো কলেজ সিলেকশন হয়নি, কেমন স্কুল বা যেটা ইনফরমেশান আছে, মোবাইল নাম্বার, ইমেল, এটা দিয়ে করে ফেলবা। আমরা ওই অনুযায়ী রেজাল্টও তোমাদের পাবলিশ করব। কেউ গিফট পেলে আমরা কিন্তু তোমার সাথে এভাবে কন্ট্যাক্ট করে তোমার কাছে গিফটটাও পৌঁছে দেব। তাহলে দেখো এম হচ্ছে কি ইলেকট্রনের ভর, বি হচ্ছে কি ইলেকট্রনের ব্যাগ, এবং বলতে পারো কোন ব্যাগ, রৈখিক ব্যাগ। এটাকে আমরা যাতে কনফিউজ না হয় ব্যাগ বললে হবে। এরপর আমি একটু ডিফারেন্সিয়েট করার জন্য, কেমন আমি বলছি কি রৈখিক ব্যাগ, যাতে একটু বুঝো, এটাকে আমরা নর্মালি কোয়েশ্চেনে এটা কি নামে থাকবে বলো তো, ব্যাগ।
ব্যাক। এটা নর্মালি ব্যাক বললে বুঝতে হবে বি এর কথা বলছে। কেমন? ব্যাক বললে বুঝতে হবে বি এর কথা বলছে। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। এইচ মানে কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। মান কত? 6.626 জুল সেকেন্ড। 2 পাই হচ্ছে পাই। কেমন? এল মানে কি? কৌণিক ভরবেগ। এল দিয়ে আমরা কি প্রকাশ করেছি? কৌণিক ভরবেগ, ঠিক আছে। তো দেখবা এখানে একটা বিষয় আছে, দেখো এটা বিষয় আছে, এটা হচ্ছে যেমন এলকে আমরা কি বলছি? এল সমান এমবিআর, এটা হচ্ছে কি? কৌণিক ভরবেগ। দেখো প্লাঙ্কের কনস্ট্যান্টের একক কি? জুল সেকেন্ড। অনেকে ভুল করে জুল পার সেকেন্ড দিয়ে দেয়। কেমন? এটা হচ্ছে জুল সেকেন্ড। কৌণিক ভরবেগের একক কি? তুমি একটু দেখো, ভর, ব্যাক, এরপর কি আবার মিটার। তাহলে ভর হচ্ছে কি? কেজি, ব্যাক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। আবার আর এর একক কি? মিটার। বুঝেছো তোমরা? তাহলে এটা কি হবে? মিটার স্কয়ার পার সেকেন্ড। কেমন? এটাকে আবার আমরা কি লিখতে পারি? এটাকে আমরা জুল সেকেন্ড লিখতে পারি। মানে বুঝে না, এদিকে এন এর কোনো একক নাই, এইচ এর আছে পাই, তাহলে এমবিআর এর একক কি হবে বলো তো? কেজি। বুঝো নাই? কেজি ভর, ব্যাক হচ্ছে মিটার পার সেকেন্ড, এরপর আবার মিটার, তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। অথবা আমরা কি লিখতে পারি আবার? জুল সেকেন্ড। কেমন? জুল সেকেন্ড। জুল সেকেন্ড সমান কিন্তু 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 তোমার এটাই, দেখো জুল মানে কি? এফ এক্স আমরা বলি না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো? এফ সেকেন্ড। কেমন? আবার এটা সমান কি হয় বলো তো? মানে এন সমান আমরা কি লিখতে পারি? নিউটন সমান কেজি সেকেন্ড ইনভার্স 2। কেমন? সেকেন্ড ইনভার্স 2 ইন্টু কি বলো তো? মিটার সেকেন্ড। তাহলে এবার দেখো এখান থেকে গুণ করে দাও, কি আসছে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। মানে বুঝছো? এর মানে আলটিমেট এটাকেও আমরা কি বলতে পারছি? এমভিআর এর এককও আমরা কি বলতে পারছি? অনেকে ম্যাথ করতে গেলে আটকে যাও। ভাই তুমি একটু তাকাও, এন এর কোনো একক নেই, টু এর কোনো একক নেই, পাই, তাহলে এইচ এর একক কি? জুল সেকেন্ড। এর মানে জুল সেকেন্ড। তাহলে জুল সেকেন্ড লিখলো সঠিক। আবার এমভিআর এর একক তুমি যদি কিভাবে লিখো বলো তো? কেজি এম, বি এর মিটার পার সেকেন্ড, এরপর এখানে হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড, ওইটাও সঠিক। দুটো আসলে সেম জিনিস। কেমন? দুটো আসলে সেম জিনিস, কনফিউশনের কিছু নেই। তো তোমরা ফিজিক্সে অলরেডি পড়েছো কৌণিক ভরবেগ আসলে কি বলতো? একটা ভেক্টর রাশি। কেমন? কৌণিক ভরবেগ একটা কি বলতো? ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ এমসিকিউর জন্য একটু মনে রাখবে, এটা হচ্ছে কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। কেমন? এটাও দেখবা আসে হচ্ছে ক্রস গুণন থেকে, এগুলো আমাদের না দেখলে চলবে। আমরা আসে হচ্ছে দেখবা দুইটা ভেক্টরের ক্রস গুণন থেকে, দুইটা ভেক্টরের দেখবা ক্রস গুণন থেকে এমনি করে দিয়ে দিবে। পি মানে হচ্ছে ভরবেগ, তাহলে ক্রস গুণনে আমরা কি জানি? এমবিআর সাইন থিটা। তাহলে এবার তোমরা দেখো এমবিআর সাইন থিটা এর মান কত? দেখো এম না, এখানে একটা ভেক্টর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে স্পর্শক। আমরা জানি স্পর্শক, দেখো তো এটা যদি ব্যাসার্ধ হয়, স্পর্শক ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব। আমরা জানি হচ্ছে কি বলতো? স্পর্শক ব্যাসার্ধের উপর কি? লম্ব। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি? স্পর্শক বরাবর ব্যাকটা গেছে, দুইটার মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে সাইন 90 যদি হয়ে যায়, এগুলো কি পরীক্ষায় লাগবে? লাগবে না। কেমন? জাস্ট জানবা কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি। তাহলে এমবিআর সাইন 90 এর মান কত? 1। কেমন? তাহলে এল সমান আমরা কি বলি? এমবিআর। কেমন? আমরা যখন মানটা নিয়ে কাজ করছি তখন আমরা কি বলি? এল সমান কি বলতো? এমবিআর। এমবিআর। এবার এখানে আরেকটা বিষয় জানতে হবে, ইলেকট্রন তো ঘূর্ণায়মান আছে, ঘূর্ণায়মান আছে। ভি হচ্ছে কি? স্পর্শক বরাবর যে ব্যাগটা। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এটা হচ্ছে, দেখো আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ ঘুরছে, ওর তো একটা কৌণিক বেগ আছে। এই যে দেখো, তুমি এখন বলবা ওর কৌণিক বেগ আসতে, এখন দেখো ওর কি হয়ে যাচ্ছে বলো তো? দ্রুত। ঠিক আছে, তাহলে কৌণিক বেগ। তাহলে দেখো মনে রাখবা ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর। তাহলে ওমেগা সমান কি? ভি বাই আর। কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। কখনো তোমাকে দিয়ে দেয় হচ্ছে কি? রৈখিক বেগ, কখনো তোমাকে দিয়ে দেয় হচ্ছে কি? কৌণিক বেগ।
কেমন? কখনো তোমাকে বলা হচ্ছে শুধু বেগ নির্ণয়, কখনো তোমাকে বলে কৌণিক বেগ নির্ণয়। ভাই কৌণিক বেগ বের করতে গেলে তোমার কি করা লাগবে? ভিও বের করা লাগবে। আননোন কয়টা? দেখো কৌণিক বেগ বের করতে গেলে অজানা রাশি কয়টা আছে, আননোন কয়টা আছে? একটা হচ্ছে ভি। এই আমি কি কঠিন করে ফেলেছি? আমি কি কঠিন করেছি? একটু আমাকে জানাও। দেখো ছোট বাচ্চাদের জিনিস আমি একটু পেঁচাই পড়াচ্ছি, কারণ এখান থেকে যদি মাঝে মধ্যে দিয়ে দেয় কোয়েশ্চেন তো আসে। ঠিক আছে, অনেকে বাচ্চাদের জিনিস ভেবে একদমই গুরুত্ব দেয় না, কিন্তু এখান থেকে এই কৌণিক বেগ দিলেও আটকে যায়। ঠিক আছে, তোমরা তো এখনো বাচ্চাই। তাহলে দেখো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি আর, কেমন? এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি আর। তাহলে কৌণিক বেগ বের করতে গেলে তোমার রাশি, অজানা রাশি কয়টা? একটা ভি একটা আর। তাহলে ভি আর দুইটার মান জানলেই হবে। বি ইকুয়াল ওমেগা আর। বি ইকুয়াল কি জানি আমরা? ওমেগা আর। জানো তোমরা? তাহলে ওমেগা সমান কি বলো তো? ভি বাই আর। ওমেগা সমান ভি বাই আর। এবার তোমাদের আরও একটা জিনিস আমি বলি, এটা ঢাকা বোর্ড 25-এ আসছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই। দেখো এই পয়েন্টগুলো অনেকে মিস করে ফেলে। দেখো ইলেকট্রন যে আছে, ভাই ও কি বসে আছে? এই ইলেকট্রনটা যে আছে ও কি বসে আছে? না, ও কি করছে? ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, নিউক্লিয়াসের চারপাশে ধরে নিলাম প্রদক্ষিণ করছে, সতত ঘূর্ণায়মান আছে। কেমন? আমরা কি বলছি? সতত ঘূর্ণায়মান আছে। এবার তোমরা আমাকে বলো, ও সেকেন্ডে নিউক্লিয়াসকে কয়বার আবর্তন করছে? আমরা বুঝো নাই। ও কি ঝিমিয়ে ঝিমিয়ে ঘুরছে নিউক্লিয়াসের পাশে? বলছি 1 সেকেন্ড। এই যে দেখো আমার ঘড়ির কাঁটায় যখন এক নড়ছে, 1 সেকেন্ড যখন হচ্ছে, তখন ও নিউক্লিয়াসকে কয়বার প্রদক্ষিণ করে? তোমরা বলো অনেক বেশি নাকি অনেক কম? অনেক বেশি, অনেক বেশি। কেমন? বিলিয়ন ট্রিলিয়ন বার। কেমন? দেখো আমরা একটু পর বের করব, আজকে না, আমরা নেক্সট হয়তো 1-2 ক্লাসের মধ্যে এটা বের করব। কেমন? এই ম্যাথটা তোমাদের দেখাবো। ও কিন্তু নিউক্লিয়াসকে, মানে আমি দেখাই পারবো না, এটা বিষয়বস্তু আমি দেখাই পারবো না। দেখবে অ্যান্সার আসবে 10⁻14। কেন? ভাই ওর ব্যাসার্ধ অনেক ছোট। তুমি একটা পরমাণুর মধ্যে আছো, তুমি ওর ব্যাসার্ধ ধরে নিয়েছো, ওর ব্যাসার্ধ যেটা, ওই ব্যাসার্ধ এবং কি ছোট, তাহলে ওর পরিধি অনেক ছোট, পরিধিটা অনেক ছোট। কিন্তু ইলেকট্রনের ব্যাগ কিন্তু অনেক বেশি। হাইড্রোজেনের জন্য ফার্স্ট যে অরবিটটা আছে স্তরে ব্যাগ আসে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এর মানে ও মিলিয়ন মিটার চলে যায় 1 সেকেন্ডে। মিলিয়ন মিটার চলে যায় কিসে বলো তো? 1 সেকেন্ডে, 10⁶। কেমন? তাহলে ও কিন্তু 1 সেকেন্ডের মধ্যে অনেক বেশি দূরত্ব যায়। তাহলে এখন ও যে পরিধিটা করছে এটা অনেক কম। তাহলে ও কি করবে বলো তো? 1 সেকেন্ডে কি করতে পারবে? অসংখ্য বার নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতে পারবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কত, তাহলে কি করবা দেখো তো? তাহলে করবা কি? ভি লাগবে, আর লাগবে, এখান থেকে তুমি কৌণিক বেগ বের করেছো। দেখো আবার কৌণিক বেগ ওমেগা সমান, দেখো আবার ওমেগা সমান কি, আমি এখানে লিখে দিচ্ছি, ওমেগা সমান কি 2πf। ফিজিক্সে পড়বা তোমরা। কেমন? ওমেগা সমান কি 2πf। এর মধ্যে এফ হচ্ছে কি, তাহলে তুমি কি করবা? ওমেগা সমান 2πf। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বলি ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ড ও কাজটা করে কতবার করে। তাহলে এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। যে কোনো টপিকের ভেঙে ভেঙে তোমার কোয়েশ্চেন বের করে নিতে হবে। তোমার কাজ হচ্ছে এখান থেকে কত রকমের কোয়েশ্চেন আসে এটা বুঝা, এটা বের করে নেয়া। কেমন? এটা চিন্তা করা। তাহলে দেখো এটা কি বলতো? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। এফ মানে কি? পার সেকেন্ডে কতবার আবর্তন করবে। তাহলে এটার একক কিসে? এতবার প্রতি সেকেন্ডে, অর্থাৎ রোটেশন পার সেকেন্ড। মানে বুঝছো? 1 সেকেন্ড ও কয়বার? অসংখ্য বার। আমরা দেখবো 10⁻14। এর মানে কি হয়েছে? ট্রিলিয়ন ছেড়ে গেছে। বিষয় বুঝতে পারছো? এতবারও কি করবে? আবর্তন করবে। তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে তখন প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এটা কিসে আসছে? ঢাকা বোর্ড 25-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট কান্নাকাটি করছে, অথচ হাজারি স্যারের এক্সাম্পলের ম্যাথ 25-এ সিকিউতে দিয়েছে। কেমন? ঢাকা বোর্ড 25-এ সিকিউতে দিয়েছে। ওকে, ওকে, বুঝেছো? এবার দেখো এর মধ্যে এন কি? এন মানে হচ্ছে শক্তি স্তর। এন মানে হচ্ছে শক্তি স্তর। তাহলে এন এর মান কত? 0 1 2 3। তোমরা বলো আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ভাই আপনি ভুল লিখেছেন। আপনি ভুল লিখেছেন। কেন ভুল লিখেছি একটু বলো তো?
কারণ শূন্য শক্তি স্তর নামে তো কোনো শক্তি স্তর নেই। কেন বলো তো? শূন্য শক্তি স্তর নামে কোনো শক্তি স্তর নেই। তাহলে 1 2 3 4 ডট 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 ডট। কেমন? এরপর দেড়, দেড় হবে না, দেড় নাম্বার শক্তি স্তর 0.5 শক্তি স্তর কিছু নেই। তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ বোর বলেছে ভাই তুই উল্টাপাল্টা মান বসালে হবে না। বোর বলেছে 1 2 3 4 5 6 7 8 পূর্ণ সংখ্যা বসাবি। শূন্য শক্তি স্তর নামেও কিছু নেই, ভগ্নাংশ শক্তি স্তর নামেও কিছু নেই। বলছে ওর কয়েকটা জায়গা আছে, ওই জায়গায় থাকে। ও হয় প্রথম জায়গায় থাকবে, না হয় দ্বিতীয় জায়গায় থাকবে। মানে বুঝে নেই। ও যদি থাকে বলছে হয় প্রথম তলায় থাকবে, না হয় বিল্ডিং এর দ্বিতীয় তলায় থাকবে, না হয় তৃতীয় তলায় থাকবে, না হয় চতুর্থ তলায় থাকবে। ও এমন না যে ধরো দুইটা তলার মাঝখানে কোথাও ঝুলে আছে, এরকম না। ও মাটির নিচে আছে, এরকমও না, মানে শূন্যতে আছে, বিশ্ব বুঝছো? এরকম বলছে না। কেমন? এরকমও বলছে না। আশা করি বুঝতে পারছো। এবার আমাকে বলো বোর এটা প্রমাণ করেছে। এবার দেখি কে পারে। তোমরা সবাই খুব বস লেভেলের স্টুডেন্ট, পরেও যারা ক্লাস করবে একটু আমাকে কমেন্টে জানাবা। সাব্বির বলেছে শক্তি বিকিরণ করবে যা বর্ণালী রূপে দেখা যায়। খুব সুন্দর কথা বলেছে। কেমন? সুকৃতি বলেছে এফ ইকুয়াল এন বাই টি। হ্যাঁ, ওইভাবে তোমরা পড়েছিলে। কোনটা হচ্ছে কত বলো তো? 90 ডিগ্রি। বাহ, কত সুন্দরভাবে সবাই কথা বলছো আমার সাথে। একদম ফ্রিলি সব কোয়েশ্চেন করতে পারবা। স্যার কৌণিক বেগের এককটা বুঝিনি। কৌণিক বেগের এককটা বুঝিনি। এটা কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড। তুমি একটা জিনিস একটু চিন্তা করো। তুমি একটা জিনিস একটু চিন্তা করো। তুমি একটা জিনিস একটু চিন্তা করো। দেখো, একটা ইলেকট্রন ধরো এখানে ছিল, এখন ও কি হয়েছে? এখানে এসে গেছে। তাহলে ও কি করেছে? এত কোণ অতিক্রম করেছে ধরো টি সময়ে। তাহলে আমরা কি বলবো? ব্যাকটা কিভাবে বলবো আমরা? এর মানে রেডিয়ান পার সেকেন্ড। তুমি কোনটাকে কিসে লিখছো? রেডিয়ান। কত রেডিয়ান? কেমন? পার সেকেন্ড। বিশ্ব বুঝতে পারছো? এর মানে বলছে রেডিয়ান, সেজন্য কি পার সেকেন্ড। কোনকে মাপছো কিসে? রেডিয়ান। তাহলে রেডিয়ান পার সেকেন্ড। কেমন? রেডিয়ান পার সেকেন্ড এটা বলেছে। হ্যাঁ, বললাম তোমরা আমাকে বলো বোর এটা প্রমাণ করেছে কোথা থেকে। আমরা পড়ছি এর কৌণিক ভরবেগের ধারণা এল এমবিআর ইকুয়াল কি এনএইচ বাই 2 পাই। কেমন? বোর এটা প্রমাণ করেছে কোথা থেকে? সবাই জানো বলো, সবাই জানো বলো কোথায় থেকে করেছে? এসএসসিতে পড়েছো, ঠিক আছে? সবাই একটু বলো প্রমাণটা কোথা থেকে করেছে, কোথা থেকে করেছে? এই সবাই জানো, একটু উত্তর দাও। ওকে স্যার, ক্লিয়ার, সাব্বির বলেছে। নিশা, আহিয়া, ওকে ওকে। ইসমামকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সবাই একটু আমাকে বলো তো, সবাই একটু আমাকে বলো মানে এটার প্রমাণটা সে কই থেকে করেছে। কেমন? সবাই পারো, সবাই পারো। কোথা থেকে করেছে? এসএসসিতে পড়েছো? এসএসসিতে পড়েছো? আমি বলি সে এটার প্রমাণ করেনি। কেমন? সে এটা কেন এমন হবে তার যথেষ্ট কারণ সে ব্যাখ্যা করেনি। বিষয়বস্তু আছে, এই জিনিসটা কেন এমন হবে তার যথেষ্ট ব্যাখ্যা সে করেনি। কেমন? বা তার সুষ্ঠু ব্যাখ্যা সে দেয়নি। এরপর হাইজেনবার্গ যখন আনসার্টিনটি প্রিন্সিপাল অর্থাৎ অনিশ্চয়তা নীতি দেন, তখন বলে একই সময়ে আসলে ভরবেগ এবং ইলেকট্রনের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয়। দেখো বোর কত সুন্দরভাবে বলেছে ইলেকট্রনের বাই কৌণিক ভরবেগ হবে এটা এনএইচ বাই 2 পাই। হাইজেনবার্গ এসে বললো যে আরে কি বললো, এরকম তো সম্ভবই না। ও বলছে প্রথম কথা হচ্ছে ইলেকট্রনকে এরকম পিন পয়েন্ট করা যাবে না, এত দূরে আছে এটা বলা যাবে না। তুমি যদি বলো একই সাথে বলছে এট এ টাইম, সে বলছে কি এ কথাটা বলেছে এট এ টাইম ওর পজিশন এবং মোমেন্টাম অর্থাৎ ভরবেগ ওর অবস্থান, ও ভাই এখানে আছে ওর বেগ ভরবেগ এত। বোর কি বলছে ভাই ও এখানে আছে ওর ভরবেগ এখানে থাকলে এমবিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই করে দাও। প্রথমে থাকলে এন ইকুয়াল 1 বসাও, দ্বিতীয় শক্তি স্তরে থাকলে এন ইকুয়াল 2 বসাও। হাইজেনবার্গ এসে বলছে ভাই এটা কখনোই সম্ভব না। বলছে এট এ টাইম, এট এ টাইম, আমি বারবার বলছি এট এ টাইম, একই সময়ে এক শব্দটা বলতে হবে। তুমি এখন ভরবেগ মাপছো, একটু পরে গিয়ে মোমেন্টাম মাপছো, এটা সম্ভব। কিন্তু বলছে এট এ টাইম তুমি যখন ওর ভরবেগ এবং অবস্থান নির্ণয় করতে যাবা
তখন নির্ভুলভাবে নির্ণয় এটা কখনোই কি নয়, সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন মোমেন্টাম অ্যান্ড পজিশন অফ এ ইলেকট্রন, তোমার কি বলো তো কারেক্টলি, মানে তুমি যদি নির্ভুলভাবে করতে চাও তখন এটা কখনোই সম্ভব না। মানে একই সময়ে তুমি যদি কি করতে চাও বলো তো, নির্ভুলভাবে ওর পজিশন কেমন, ওর অবস্থান এবং ওর ভরবেগ নির্ণয় করতে চাও, তাহলে বলছে এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি অসম্ভব বলেছে, মানে এখানে ভুল থাকবে তখন। এরপর বোর কি করেছে, পিন পয়েন্ট করেছে, বলছে ওরে পিন পয়েন্ট করা যাবে না। এরপর বোর একে ধরে নিয়েছে কি হিসেবে বলো তো, কণা হিসেবে। পরবর্তীতে ডি ব্রগলি 1924 এসে বলে হচ্ছে না ভাই, ও একটা স্ট্যান্ডিং ওয়েভের মতো কাজ করে, মানে ও একটা স্ট্যান্ডিং ওয়েভ হিসেবে তুমি চিন্তা করতে পারো। এর মানে এর মধ্যে সহজ কথা হচ্ছে ইলেকট্রনের ভিতর ভাই শুধু তুমি কণা ধর্ম চিন্তা করছো, এর ভিতর কণা তরঙ্গ দুইটা আছে। আমরা যখন ডি ব্রগলি পড়বো দেখবো ওর একটা মাথা থেকে, ওর একটা অংশ থেকে আমরা কি নিয়ে আসবো, এটা এমবিআর ইকুয়াল NH/2 পাই। এর মানে ওকে যখন পার্টিকেল প্রপার্টিটা বেশি হচ্ছে তখন ওকে আমরা এমবিআর ইকুয়াল, অর্থাৎ পার্টিকেল প্রপার্টি চিন্তা করলে এমবিআর ইকুয়াল NH/2 পাই, কিন্তু আবার আনতে পারবো। কিন্তু বলছে তুই চিন্তা করেছিস শুধু ওকে কণা হিসেবে, একটা বল হিসেবে, বাট ওর ভিতর কি আছে, তরঙ্গ ধর্ম আছে। কি কঠিন কঠিন পড়া, হাই হাই, এগুলো আসলে আমাদের জন্য কঠিন। কেমন, মানে তরঙ্গ ধর্ম আছে, কিন্তু তুমি এটা জেনে রাখো, তোমাকে এটা দিয়েছে কিসের জন্য ভাই, জানার জন্য যে ইলেকট্রন শুধুমাত্র তুই যেরকম চিন্তা করছিস একটা ওকে বলের মতো, এটা কণার মতো, শুধু কণা না, ওর মধ্যে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আছে, ওয়েভ প্রপার্টি ওর মধ্যে আছে, কেমন আছে। তাহলে দেখো এই কথাগুলো এখানে ছোট করে বলা আছে। দেখো বলছে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। এরপর বোর বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছে হাইড্রোজেনের জন্য বা এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের জন্য, কেমন, এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের জন্য, কিন্তু যারা বহু ইলেকট্রন বিশিষ্ট তাদের ক্ষেত্রে ব্যাখ্যাই করতে পারে নাই। এরপর দেখো প্রত্যেকটি নির্দিষ্ট আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা H/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। 2400 আসছে কৌণিক ভরবেগ এমবিআর ইকুয়াল, ইংলিশ ভার্সান তোমরা আমার কথা বুঝো, তোমার কোয়েশ্চেনও ইংলিশ থাকবে। আমি স্লাইডে যে কোয়েশ্চেনগুলো করবো দেখবা এগুলো তো আমি ইংলিশ কিন্তু দিয়ে দিই, কারণ ইংলিশ ভার্সান আমাদের প্রচুর ক্লাস করে, বিষয়বস্তু আছে ইংলিশ ভার্সানে। আমরা কিন্তু কেমিস্ট্রিতে একদম বেস্ট একটা সাপোর্ট প্রোভাইড করি। এখনও মানে কেমশিফুই আলাদাভাবে কিন্তু তোমাদের জন্য অন্য সবার থেকে ভিন্নভাবে একটু নজর দেয়, বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ ভার্সান যারা আছো তাদের প্রতি। বিষয়বস্তু আছো দেখো এমবিআর ইকুয়াল NH/2π সব কাজ হয়তো এখনও করতে পারিনি, ইংলিশ ভার্সন নিয়ে আমরা আরও দেখবা তোমাদেরও দাগানো বই দিয়ে দিব, আরও ছোটো ছোটো যে এইসব কাজ আছে সবগুলাই করে ফেলবো। তবে আমাদের দেখবা সব টার্ম আমরা ইংলিশে বলি এবং কি কোয়েশ্চেনও যখন করাই ট্রান্সলেট করা থাকে। ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়াল কি V/R, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্দেশিত হয়। এবার এখানে দেখো অধিক জেনে নাও একটা অংশ আছে, এখানে বলেছে কৌণিক ভরবেগ কি ভেক্টর রাশি, কেমন, সরলরৈখিক ভরবেগটা স্কেলার রাশি, বাট কৌণিক ভরবেগটা কি ভেক্টর রাশি। এগুলো ওই যে এমবিআর এটা আমরা পড়েছি, কেমন, এগুলো আমরা পড়েছি। আর সমান আবার আই ওমেগা এগুলো তোমরা পড়বা ফিজিক্সে, কেমন, এগুলো সব ফিজিক্সে পড়বা। ওমেগার একক কি রেডিয়ান পার সেকেন্ড, আই সমান MR স্কোয়ার তোমরা পড়বা, এর মানে কেজি, এরপর কি হয়ে যাবে মিটার স্কোয়ার, কেমন, এগুলো পড়বা। ঠিক আছে, এগুলো পড়বা। ইনার্শিয়া আর কি, ইনার্শিয়া এগুলো ফিজিক্সে পড়বা, মোমেন্ট অফ ইনার্শিয়া এই যে দেখো হয়। দেখো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি বলছে, বলছে বোর মডেলটা হাইড্রোজেন পরমাণুর জন্য ভ্যালিড, আবার এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের জন্য ভ্যালিড। এর মানে কি, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। একটু আমি একটা জিনিস করি, হচ্ছে না, যাক। তো দেখো দেখো এখানে আমরা প্লাস দিচ্ছি একটা, বাইরে ইলেকট্রন দিচ্ছি, এইটাতে আমরা দিচ্ছি 2+, বাইরে দিচ্ছি একটা ইলেকট্রন, এখানে আমরা দিচ্ছি 3+, বাইরে দিচ্ছি একটা ইলেকট্রন। এর মানে এটা এক ইলেকট্রন বিশিষ্ট, এটাও এক ইলেকট্রন বিশিষ্ট, এটাও এক ইলেকট্রন বিশিষ্ট।
বলছে ভাই এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের জন্য খাটবে। এক ইলেকট্রন বিশিষ্ট তুমি বলতে পারো স্যার তাহলে তো এখানে শুধু হাইড্রোজেন অ্যাটম আছে, ব্যাপারটা তা না। দেখো হাইড্রোজেন অ্যাটম আছে, হিলিয়াম প্লাস আছে, কেমন হিলিয়াম প্লাস আছে, এর মানে এটা হচ্ছে হিলিয়াম প্লাস আয়ন। আয়ন টু না, টু কার কাছে থাকে হিলিয়ামের, এই যে দেখো প্রোটন হচ্ছে দুইটা, কার কাছে থাকবে প্রোটন হচ্ছে কোন মোল তার পরিচয়, এই যে দেখো তাহলে এটা হিলিয়াম, তাহলে এখানে 3 প্লাস আছে, এর মানে এটা কি লিথিয়াম। তাহলে লিথিয়াম ওর ইলেকট্রন থাকার কথা 3টা, কিন্তু 3টা না থেকে ওর ইলেকট্রন আছে একটা, 3টা প্রোটন 3টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু নাই ভাই ওর কাছে একটা আছে, এর মানে ও কি হবে হিলিয়াম 2 প্লাস। তাহলে বলছে বুঝো নাই, বুঝো নাই, আমি আবার বলি হাইড্রোজেনে তুমি বলো ইলেকট্রন কয়টা, হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা আছে, কেমন হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা আছে, একটা আছে, কেমন। এবং তুমি বলতে পারো স্যার আপনি চিনেছেন কেমন এটা হাইড্রোজেন, একটা প্লাস আছে, এখানে কয়টা প্লাস, 2টা প্লাস, কেমন এখানে কয়টা প্লাস আছে, 3টা প্লাস আছে, তাহলে এটা হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, কেমন এটা হচ্ছে লিথিয়াম। তোমরা বুঝছো এটা, এই তোমরা বুঝছো। তাহলে দেখো হাইড্রোজেনে একটা প্রোটন একটা ইলেকট্রন, হিলিয়ামে কি আছে 2টা প্রোটন একটাই কিন্তু ইলেকট্রন, বলছে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম যেগুলো আছে সবার জন্য কাটবে, তাহলে এখানে 3টা প্রোটন কিন্তু ইলেকট্রন একটা, তাহলে কি বলছে এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে, এটা এমসিকিউতে দিয়ে দেয় হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস, যেইতে আসছে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তাহলে এরপর দেখো বর্ণালীতে বলছে একটা করেই তো রেখা হচ্ছে, বর্ণালীতে বলছে কি দেখো বর্ণালীতে রেখা হয় কয়টা করে, একটা করে, একটা করে, একটা করে রেখা কয়টা করে পাই, একটা করে পাই, কেমন রেখা কয়টা করে পাই, একটা করে পাই। কিন্তু এগুলোকে আমরা যখন উচ্চ ক্ষমতার স্পেকট্রোগ্রাফ দিয়ে স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করব, তখন দেখা যাচ্ছে এই রেখাগুলো আরও বিশ্লিষ্ট হচ্ছে, এর মানে এই একটা রেখা আরও ভাগ ভাগ হয়ে যাচ্ছে, প্রতিটি বর্ণালিকা রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত। আবার আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড দিব, দেখো ম্যাগনেটিক ফিল্ড দিব, বলছে এই একটা রেখা তখন ভাগ হয়ে যাচ্ছে, মানে বুঝো নাই, রেখা কয়টা করে, একটা। আমরা যখন চুম্বক ক্ষেত্রে দিব বা তড়িৎ ক্ষেত্রে দিব, তখন দেখা যাচ্ছে একটা রেখা আরও কি হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, এই যে দেখো ছিল একটা, ওটার আমরা আরেকটু দেখলাম যে চেপে চুপে কি করা যায়, দেখি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দিয়ে দিলাম, আরে ভাই এর ভিতর তো আরও আছে, এর ভিতর তো আরও আছে, এটা নিয়ে বোর কিছু বলতে পারেনি, মানে বুঝে নাই, যে দেখো একটা রেখা, এটা যখন আমরা আরেকটু অ্যানালাইসিস করছি, আরেকটু পাওয়ার দিছি, উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দিয়ে পরীক্ষা করছি, বা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি বা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তখন দেখছি এই যে দেখো রেখা যেগুলো ছিল এখন দেখতে পাচ্ছি কি হয়ে গেছে, রেখাগুলো ধরো এটা রেখা, এটা আরও বিশ্লিষ্ট হয়ে গেছে, আরও বিশ্লিষ্ট হয়ে গেছে, বিষয়বস্তু এগুলো আরও দেখছি, এটা একটা না, একটার ভিতর আরও ভাগ আছে, এটা একটা নাই, যে দেখো মানে এখানে আমরা দেখো, এখানে আমরা কি পাচ্ছি, এই একটা রেখা পাচ্ছি, কিন্তু এই রেখাটাকে আমরা যখন আরও সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে গেছি, বা এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি বা তড়িৎ, তখন দেখছি ভাই এর ভিতর থেকে আরও কয়েকজন বের হয়ে আসছে, এর মানে একটা রেখা আরও রেখায় বিভক্ত হয়ে গেছে, এটাকে আমরা বলছি স্প্লিট করা, স্প্লিটিং মানে হচ্ছে বিভক্তিকরণ। এই যে একটা রেখা এটা আরও রেখায় বিভক্ত হয়ে গেছে, এই যে একটা রেখা আছে এটা আরও রেখায় বিভক্ত হয়ে গেছে, এটাকে আমরা কি বলি, স্প্লিটিং। এটাকে আমরা কি বলি, স্প্লিট। স্প্লিট করা মানে কোনো কিছু ভাগ করে দেয়া, কেমন কোনো কিছু বিভক্তিকরণ করে দেয়া, এটাকে আমরা বলি স্প্লিটিং, কেমন বিভক্তিকরণ। একটা রেখা বর্ণালী রেখা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। তো বোর বা এগুলো নিয়ে কিছু বলতে পারেনি, পরবর্তীতে কোয়ান্টাম মডেল যেগুলো আসবে, ওই পরবর্তী মডেল যেগুলো আসবে ওখানে যেমন কোয়ান্টাম সংখ্যার আমরা ধারণা পাবো, তখন দেখবো হচ্ছে কেন আসলে ওরা ভাগ হচ্ছে, তখন আমরা বুঝবো হচ্ছে শক্তি যে বলছে এই শক্তি এর ভিতরে আবার একটা ভেজাল আছে, শক্তি যে বলছে এই শক্তি প্রথম শক্তি এর ভিতরে আবার কি আছে বলতো, একটু ভেজাল আছে। তারা বলছে সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারে না, বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় গঠিত, এগুলো ব্যাখ্যা করতে পারে নাই, কেমন। তাহলে তোমাকে যদি বলে এই চিত্রটা বোর মডেল ব্যাখ্যা করতে পারছে ভাই, পারে নাই, ওইটা ব্যাখ্যা করতে পারছে, এই রেখাটা করতে পারছে, তাও সোডিয়ামের জন্য পারে না, এবং হাইড্রোজেনের জন্য বা এক ইলেকট্রন যারা আছে তাদের জন্য ব্যাখ্যা করতে পারছে। এরপর একটা ইলেকট্রনকে পিন পয়েন্ট করা সম্ভব না, আর ওইখানে বোর গিয়ে বলছে ভাই ওই জায়গায় ইলেকট্রন আছে, ওর কণিক ভরবেগ এত। হাইজেনবার্গ বলছে ভাই একই সাথে এই যে দেখো ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী, এটা বোর বলছে নির্দিষ্ট সময়ে পরমাণুতে কোনো একটি ইলেকট্রনের ভরবেগ ও অবস্থান একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়, নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব না, বলেছে একই সময়ে নির্ভুলভাবে, ভুল করতে পারো, ভুল করলে সম্ভব, ভুল করলে সম্ভব, কিন্তু নির্ভুলভাবে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন পজিশন অ্যান্ড মোমেন্টাম একুরেটলি অ্যাট এ টাইম। বিষয় বুঝতে পারছো কার,
অফ এ মুভিং ইলেকট্রন, একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের তুমি যদি একই সাথে বা মুভিং যে কোনো পার্টিকেলের ভরবেগ এবং অবস্থান নির্ণয় করতে চাও, একুরেটলি সম্ভব না এটা। কেমন বলছি? ইম্পসিবল, এটা অ্যাকুরেটলি করা ইম্পসিবল, যেহেতু তার মধ্যে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অত্যন্ত চুম্বকীয় বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ডি ব্রগলির মতামত। এরপর দেখো ওই যে বর্ণালী রেখা আমরা পেয়েছি এখানে, এটাকে যখন আমরা কেমন আমাদের ক্লাসের শেষের দিকে আছি, আমরা জানি তোমরা এখনও এনার্জি কম, একটু পরেই হচ্ছে দুর্বল হয়ে যাও, দুর্বল হয়ে যাও। তো আমরা এখনই ক্লাস শেষ করে দেব, কেমন? আমরা একদম লাস্ট মোমেন্টে আছি, 1 ঘন্টা মাত্র 10 মিনিট পড়িয়েছি, কেমন? আর 2টা মিনিট বা 1টা মিনিট আমাকে টাইম দাও, কেমন? 2-4টা ছোটো ছোটো কোয়েশ্চেন এমসিকিউ দেখাবো, দেখবা তোমার ব্রেন, তোমার পাওয়ারই বেড়ে গেছে, মনে হবে যে আজকের ক্লাস করে কিছু একটা শিখেছি। বাট আমি এখন শেষ করে দিলে তোমার মনে হবে যে আরে কি পড়াইছে, কিছু বুঝি নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা একদম পরিপূর্ণ প্রস্তুতিটা নিই। তাহলে দেখো তোর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলা বলছে আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তাকে জিমেন প্রভাব বলে। তোমার কলেজে ফার্স্ট পরীক্ষায় ধরো দিয়ে দিবে ক নাম্বারে জিমেন প্রভাব কি, তাহলে বলবা কি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কে বর্ণালী রেখা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তাকে জিমেন প্রভাব বলে। জি ম্যান, ম্যানে ম্যাগনেটিক, ম্যানে মনে রাখবা কি বলতো? ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রের প্রভাব। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে জিমেন ইফেক্ট কি, এই চিত্র এঁকে দিবা, বলবা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ধরো এটা একটা বর্ণালী রেখা, এই রেখা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়েছে, ধরো এমনি 2টা দিয়ে দিলা তাতেই হবে, তুমি 4টাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার 2টা দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। এর মানে কোনো বর্ণালী রেখা কি হয়ে গেছে? আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়েছে, 2টা 4টা 6টা। ঠিক আছে, মেইন কথা হচ্ছে কয়টা হবে ওটা আমরা পরে দেখবো, বর্ণালী যখন পড়বো, কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো জিনিসটা রিলেট করতে পারবা। ঠিক আছে, রিলেট করতে পারবা। তাহলে বলছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা কে বিভক্ত হয়? এই ভাই কি কে বিভক্ত হয়? বর্ণালী রেখায় বিভক্ত হয়। কিসে বিভক্ত হয়? আরও রেখায় বিভক্ত হয়। ও ছিল একটা রেখা, ও এখন কি হয়ে গেছে? আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত, একে জিমেন প্রভাব বলে। তাহলে স্টার্ক প্রভাব কি? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে স্টার্ক বলেছে, অস্ট্রেলিয়ার স্টার্ক আমার ফেভারিট। ঠিক আছে, আমার ফেভারিট, আমি অস্ট্রেলিয়া টিমের সাপোর্টার সেই ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে, যখন থেকে ক্রিকেট বুঝি। কেমন? 99-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছি, 2003-এ দেখেছি, 2007-এ দেখেছি, যাই হোক স্টার্ক আসলে স্টার্কের কথা মনে পড়ে যায়। তো দেখো দেখো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এর উপরে মানে কি? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, একে স্টার্ক প্রভাব বলে। কেমন? একে স্টার্ক প্রভাব বলে, এটাকে বলে স্প্লিটিং। এর মানে বিভাজন হয়েছে, আরও বিভাজিত হয়েছে, আরও বিভাজিত হয়েছে। দেখি এই কোয়েশ্চেনের উত্তর দাও তো। বোর পরমাণু মডেলের সাফল্য হলো স্থির শক্তির অরবিটের দাঁড়ানো, কথা ঠিক আছে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী সৃষ্টি সূক্ষ্ম রেখা, কথা ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, অর্থাৎ একটা ইলেকট্রন কত দূরে ঘুরছে, কত দূরে ঘুরছে ও কিন্তু এটা বের করা যায়, আমরা পড়বো। রেডিয়াস বের করবো, আমরা ভেলোসিটি বের করবো, এনার্জি বের করবো। তাহলে বলছে স্থির শক্তির অরবিট, কথা ঠিক আছে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী সুষ্ঠু ব্যাখ্যা, কথা ঠিক আছে, কাহিনী ঠিক বলেছে। ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ না, আমরা ব্যাক শক্তি এগুলোও বাইর করব। তাহলে 1 2 3 সঠিক, 1 2 3 সঠিক। বোর পরমাণু মডেল বলছে নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা সম্ভব? ভাই হিলিয়ামের সম্ভব না। এখন বলতে পারো কেন সম্ভব না? আপনি ওটা অসম্ভব কেন বলছেন? এর কারণ হিলিয়ামে 2টি ইলেকট্রন, এইচ মাইনাস সম্ভব না, কারণ এর মধ্যে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন আসছে, এইচ প্লাস, ওর ইলেকট্রন তো শূন্য হয়ে গেছে। ভাই শূন্য ইলেকট্রনে কেমনে বর্ণালী দেখবো? কারে এক্সাইটেড করব? উত্তেজিত করে কাউরে যে উপরে পাঠাবো ওই তো নাই। ঠিক আছে, ওই তো নাই। তাহলে এখানে কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে বেরিলিয়াম 3+ আমরা যদি করি, হাইড্রোজেন হিলিয়াম, হাই হেলি বেবিকে নিয়ে, তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, এর প্রোটন সংখ্যা হচ্ছে 4, 3টা ইলেকট্রনই ওর জীবন থেকে চলে গেছে। তাহলে ওর এখন ইলেকট্রন কয়টা আছে? একটা। তাহলে ওর জন্য সম্ভব। সবাই উত্তর করতে পারছো? এই তো গুড। সাব্বির উত্তর করেছে, শফিউল উত্তর করেছে, সুকৃতি করেছে, গুড। কেমন? গুড। দেখো বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? দেখো সেম কোয়েশ্চেন ঘুরে ফিরে আসছে। H+ ওর জীবন থেকে ইলেকট্রন চলে গেছে, হিলিয়াম 2+ মানে দেখো ওর জীবন থেকে ইলেকট্রন চলে গেছে, হিলিয়াম 2+, 2টা ছিল, ওর জীবন থেকে ইলেকট্রন চলে গেছে। লিথিয়াম 3+, 3টা ছিল, ওর জীবন থেকেও ভাই সব ইলেকট্রন চলে গেছে। 1s0 বলতেছে, আসলে বাকি সব জিরো। কেমন? ওর 1sO0 2sO0। তাহলে এখানে কি আছে বলো তো? ওর 2টা ইলেকট্রন ছিল,
একটা চলে গেছে, তাহলে একটা আছে, তাহলে এটা কি এর জন্য সম্ভব। তো আমি একটা সুন্দর কোয়েশ্চেন নিই। তো এখানে জিজ্ঞেস করেছে, এই কোয়েশ্চেনটাও ভালো, প্লাঙ্ক ধ্রুবকের মান কত? তাহলে 6.626 ইন্টু 10⁻34, তাহলে 6.626, এখানে 626 দেয়নি আর কি, কেমন 624 দিয়েছে, আর কোনোটা এটা হচ্ছে না। -34 জুল সেকেন্ড, কেমন। আর একটা খুব সুন্দর কোয়েশ্চেন নিই। ও বাবা, সেই কোয়েশ্চেন দেখো, জোস একটা কোয়েশ্চেন, অসাধারণ একটা কোয়েশ্চেন, অসাধারণ একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলছে? পরমাণুর তৃতীয় কক্ষপথ বলা মানে কি, n=3 জন্য কণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? তাহলে দেখো, mvr ইকুয়াল কণিক ভরবেগ l সমান mvr সমান কি জানি আমরা, এমসিকিউ সব লিখতে হবে যে তা না, আমি যেটা বলবো শুধু এটা লিখবা। যেমন দেখো nh/2 পাই, তাহলে কত কক্ষপথ বলেছে তুমি বলো, কক্ষপথটা কত বলেছে এটা তোমাকে দেখতে হবে, কেমন। কক্ষপথটা কত বলেছে? 3। কক্ষপথটা কত বলেছে? 3, তাহলে এটা কত হবে? 3h/2 পাই, তাহলে n এর মান কত? 3। তৃতীয় কক্ষপথ, চতুর্থ বললে 4 বসিয়ে দিতা, দ্বিতীয় বললে 2 বসিয়ে, তাহলে এটা হবে কি, mvr ইকুয়াল 3h/2 পাই। সবাই বলো হয়েছে? এই তো সবাই অ্যান্সার করেছে, বাহ বাহ। এই যে দেখো, ওর নাম কি, শান্তা বলেছে। শফিউল খুব সুন্দরভাবে উত্তর করছে। কনফিডেন্সই বেড়ে যাবে, ভুল করো মাঝে মধ্যে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যান্সার করবা, কেমন, কিন্তু অ্যান্সার করবা। এবার দেখো, এই কোয়েশ্চেনটা একদম 5 স্টার, এটা খাতায় নোট থাকা লাগবে। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রনের বলছে কৌণিক ভরবেগ কত। তাহলে বোরন, ওই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, তাহলে 1s2 2s2 2p1। তোমরা বলো ওর এন এর মান কত? আমি কিচ্ছু বলবো না, তোমরা বলো ওর এন এর মান কত। এন মানে ওর বাইরে কতটুকু আছে বলো তো, 2 পর্যন্ত, তাহলে এন এর মান কত? 2। তাহলে এবার শেষ ইলেকট্রন, এই যে দেখো শেষ ইলেকট্রন এখানে আছে, তাহলে বুঝো না, এটা বলছে কি শেষ ইলেকট্রনের জন্য, তাহলে এন এর মান কত হবে? 2, শেষ ইলেকট্রনের জন্য বলছে, তাহলে এন কত, কততম কক্ষপথ? দ্বিতীয়। তাহলে কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এল mvr ইকুয়াল, কেমন, বোরনের লাস্ট ইলেকট্রনের জন্য, ইংলিশ ভার্সন যারা আছো, বোরনের লাস্ট ইলেকট্রনের জন্য তোমার কৌণিক ভরবেগ কত এটা জিজ্ঞেস করেছে, লাস্ট ইলেকট্রনের জন্য বোরনের। তাহলে mvr ইকুয়াল nh/2 পাই, কেমন, তাহলে n এর মান কত? 2। 2 2 কাটা, তাহলে এটা কত হয়? h/পাই। h/পাই, কেমন, সবাই করতে পারছো? ডি, এই তো গুড, সবাই উত্তর দিয়েছো ডি। ওর নাম কি? তাসরিয়ান, গুড। হয়েছে সবার? হয়েছে। তো এবার দেখি, এটা নিজে করবা। আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত জিজ্ঞেস করেছে, কার? স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের, তাহলে হাইড্রোজেনের জন্য ইলেকট্রনটা কই আছে? n=1। কোনো কক্ষপথ বলেছে? বলে দেয় না। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ বলে দেয় না? বলে দেয় না, দিছে স্বাভাবিক অবস্থা মানে ওর ইলেকট্রনটা কই আছে? প্রথম কক্ষপথে আছে, বলে দিয়েছে। স্বাভাবিক অবস্থা মানে n=1। তাহলে mvr ইকুয়াল, আমরা কি জানি, কৌণিক ভরবেগ, কিন্তু mvr ইকুয়াল nh/2 পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মান বসিয়েছে, তাহলে n এর মান 1। তাহলে এখান থেকে কত আসে? 1.05 আসছে, তাই না? ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ইন্টু 10⁻34। কেমন, এটা মজার বিষয় দেখাই। এই কোয়েশ্চেনটা কিন্তু, এটা তোমরা এসডব্লিউ করবা, এটা এসডব্লিউ। চতুর্থ কক্ষপথ বলেছে মানে n=, আচ্ছা এটা নেক্সট দিনই করিয়ে দিব, নেক্সট দিনে করিয়ে দেবো তোমাদের। আমি আরেকটা মজার বিষয় দেখাই। তাহলে জিমেন প্রভাব কি, মানে এটা কি করবা বুঝছো? আজকে করাই দিই, সমস্যা নেই, আজকে করাই দিই, সমস্যা নেই। চতুর্থ কক্ষপথ বলেছে, এর মানে n= কত? চতুর্থ কক্ষপথ বলেছে, এর মানে n= কত? 4। ব্যাসার্ধ বলে দেয়া আছে। ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত, মানে বুঝো নেই।
চতুর্থ কক্ষপথ বলেছে মানে n ইকুয়াল কত 4, তৃতীয় কক্ষপথ বললে 3 হতো। ব্যাসার্ধ r সমান বলেছে কত, বের করতে বলেছে ইলেকট্রনের গতিবেগ কত। গতিবেগ মানে বাই ব্যাগ, গতিবেগ মানে কত ব্যাগ, গতিবেগ মানে বাই কি ব্যাগ। তাহলে আমরা জানি বলবা না, বলবা বোর্ডে দ্বিতীয় স্বীকার্য হতে, যেহেতু এমসিকিউ লেখা লাগছে না ওইটা। তাহলে এমবিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই। দেখো ঘুরছে কে, ইলেকট্রন। ব্যাসার্ধ এখানে ঘুরছে কে, ইলেকট্রন ঘুরছে ওই কক্ষে ইলেকট্রনটি, তাহলে ইলেকট্রনের ব্যাগ কত 9.1, মানে এম কি মাস অফ ইলেকট্রন। তোমাদের আমি একটু আগে বলেছি এম কি মাস অফ ইলেকট্রন, তাহলে 9.1 ইন্টু 10⁻³ কেজি ইলেকট্রনের ব্যাগ বের করতে বলছে। ব্যাসার্ধ কত 7.5 ইন্টু এন বলছে চতুর্থ কক্ষপথ। এইচ 6.626, তাহলে এখানে ব্যাগ কত হবে 31 ইন্টু 7.5 ইন্টু 10⁻10। কেমন, তাহলে কত আসছে, এই তো সবাই তো দেখি আমার আগেই করে ফেলছো 6.18 ইন্টু 10⁻5। পরবর্তীতে আমি তোমাদের জন্য এটা একটা ট্রিক্স দিয়ে দিব। বি সমান আমরা জানি 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন, z1 এন এর মান 4, ওইটা দিয়ে ভাগ করলে দেখবে এটা এসে গেছে। পরবর্তীতে দিয়ে দিব যখন আমরা ব্যাগের রাশিমালা শিখব। কেমন হয়েছে, আশা করি হয়েছে, আশা করি। তো দেখো এই উদ্দীপকটা আসছে চট্টগ্রাম বোর্ড 21-এ, এই উদ্দীপকটা আসছে চট্টগ্রাম বোর্ড 21-এ। তোমাদের HW দিয়ে দিই। বলছে উদ্দীপকে একটি পরমাণুর ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ কত। তাহলে দেখো এটা প্লাস প্লাস আছে, একটা প্লাস একটা আছে মানে হাইড্রোজেন পরমাণু, কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। তাহলে বোর মডেলের কৌণিক ভরবেগের স্বীকার্য হতে, আমরা জানি লিখবা না, লিখবা বোর মডেলে কৌণিক ভরবেগের ধারণা হতে আমরা কি জানি, এল সমান এমবিআর ইকুয়াল কি এন এইচ বাই 2 পাই। তাহলে বলছে কৌণিক ভরবেগ নির্ণয় করতে এন, এখানে এন এর মান কত 1, এইচ এইচ হচ্ছে কত 6.626 ইন্টু 10⁻34। কত আসে এটা দেখো তো, কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। ওই 1 পয়েন্ট এটা আসে না 054, মানে বুঝছো 3 নাম্বার কত সহজে পেয়ে গেছে, 3 নাম্বার কত সহজে পেয়ে গেছে। তো এটা আসলে কোভিড পরবর্তী সময়, তো এই সময় কোয়েশ্চেন এখন আসবে না তা বলছি না আমি, অ্যান্সার একটু ফর্মালি লিখে দিবা বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় একটু আলাদা করে লিখে দিবা, সাইডে লিখবা না, একটু আলাদা করে লিখে দিবা। হয়েছে আশা করি। তাহলে আজকের ক্লাস এইটুক। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, তোদের বন্ধু বান্ধবকেও জানিয়ে দিবা। কেমন ওদের ক্লাসগুলো চলছে, এই তো। আর পরের ক্লাসে দেখবা আমরা সুন্দর একটা টপিক পড়বো। এই যে অরবিটগুলোর আমরা ধারণা পেয়েছি, ওর আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাগ বের করব এবং শক্তি বের করব। তাহলে আজকে এইটুকুই।